এখানে একটা ভালো বিষয় আছে, আমি একটু বলি তোমাদের সাথে, হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হবে। তুমি ইচ্ছে করলে পুরোটাই বাদ দিয়ে দিতে পারো, if you feel it to be something which is not in your limit। ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখলাম দ্য আয়রন ব্রিজ অফ বালাসন রিভার, এটা ডিসরাপ্টেড হয়েছে, শেষ। তাহলে দেখো আমার ওয়ার্ড লিমিটটা উইদিন রিচ হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যেটা বলছিলে যে আমি ওই 180-র কাছাকাছি ওয়ার্ডস হয়ে যাচ্ছে, তো 180 যদি ওয়ার্ড লিমিটস পৌঁছে যায়, একটু খেয়াল করে দেখবে এটা রাফলি 125-এর মধ্যে নেমে আসবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এভাবে দিব্যি করে নিতে পারি, খুব একটা সমস্যার জায়গা দাঁড়াবে না। আচ্ছা, এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমি তো আসি ঠিক নিচটায়, না এটা রাইট, এটার কথা বলেছিলাম। ক্লাউড বাসের ক্ষেত্রে দেখো আমরা যে কথাটা বলেছিলাম সেখানে আবার ওয়েল উইদিন রিচ। তাহলে যারা যারা লিখে লিখে প্র্যাকটিস করে ফেলেছে, মুখস্থর মতো করে ফেলেছে, তারা দেখবে আবার ক্লাউড বাস্টের জায়গাটা লিখতে গিয়ে তাদের খুব সুবিধে হচ্ছে, কারণ অলরেডি এটা 135-140 ওয়ার্ডসের মধ্যে লেখাটা ঘটিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে অরিত্রর সমস্যা। আচ্ছা, এর বাইরে অরিত্র বাইরে আর কারোর কোনো কিছু, মানে এটা তৈরি করতে গিয়ে, লেখাটা তৈরি করতে গিয়ে কোনো প্রবলেম? এটা কিন্তু খুব বড় প্রবলেম, আমি বারবার বলছি। আমি এখানে ক্লাস করলাম, এক এক দিনে 3-4টে করে রিপোর্ট হচ্ছে, খুব ভালো কথা। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমার কাছে খুব কম করে হলেও 40টার কাছাকাছি রিপোর্ট দাঁড়াবে, রাইট? টোটাল বিষয়টা কমপ্লিট হয়ে যাওয়ার পর তো কি আনন্দ, এরম ব্যাপারটা নয়। জমা হলো ওতে কিচ্ছু হবে না যতক্ষণ না ওটা হাতে উঠে আসছে। আমি এক লপ্তে লেখা শুরু করলাম, এক নিঃশ্বাসে লেখা শেষ করে দিলাম, 8 মিনিট হয়ে গেল, আবার 135 কি 140 ওয়ার্ডসের আমি একটা সুন্দর লেখা দাঁড় করাতে পারলাম। আমি কেন, হ্যাঁ বলো। হুম, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। অর্থাৎ যে জায়গাগুলো বাদ দেওয়া যেতে পারে সেগুলো আমি আইডেন্টিফাই করে দিতে পারি, রাইট? এটা করা যেতে পারে। আমি প্রত্যেককে সেই প্র্যাকটিসটার কথা বলছি, সেই প্র্যাকটিসে আসার কথা বলছি, রাইট? এটা একটা পার্ট। আচ্ছা, এর সঙ্গে আমি আরেকটা পার্টে যাব। লেখাগুলো জমা হচ্ছে, লেখাগুলো বিষয় হচ্ছে, যেমন আমি ওই এসআইআর এর লেখাটা পেয়েছি। এবার এসআইআর স্পেশাল ইনভেস্টিগেশন, সরি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব, লেখাটা দেখাবো। একটা সমস্যার কথা একটু আগে বলে দিই, সেটা হচ্ছে যে একদম কেউ একজন জয়েন করছে, একটু দাঁড়াও, রাইট? তো লেখাটার ক্ষেত্রে একটা বিষয় আমি একটু আগে বলে দিই। আমরা এসআইআর নিয়ে যে লেখাটা ছিল সেই লেখাটা নিয়ে আমি যখন লিখব, আগে ভালো করে শুনবে, সেই লেখাটাকে ছোট কী করে করা যায় সেটার উপর বলবো। এবং আজকের টপিকের মধ্যে যেমন এসআইআর আছে, তেমনভাবে একটা ট্র্যাডিশনাল টপিক আছে। ডে লাইট রবারি একটা ট্র্যাডিশনাল টপিক, আর তার সাথে এসআইআর একটা কারেন্ট টপিক। এই দুটো আমি আজকে করাবো, সেটাকে ভালো করে দেখে নেবে। আচ্ছা, একটা প্রবলেমের কথা একটু আগে বলি। আমার একটা সমস্যা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে যে পেন ট্যাবটা আমি এখন তোমাদের ক্লাস করাচ্ছি, পেন ট্যাব নিশ্চয়ই তোমরা জানো বা বিষয়টা বোঝো। এই যে আমি তোমাদের অ্যানোট করছি, স্ক্রিনে কিছু লিখছি, এটা ওই পেন ট্যাব দিয়ে হয়, এটা ছাড়া সম্ভব নয়। পেন ট্যাবে একটা প্রবলেম হচ্ছে, যার জন্য আমি ওই একটা ছোট পকেট পেন ট্যাব, ওটা আমাদের একটা ইনস্টিটিউট থেকে, মানে আমি কয়েকদিন কাজ চালাবার জন্য নিয়ে এসেছি। সমস্যা যেটা হচ্ছে এটা হচ্ছে যে তোমাদের কপিগুলো যেগুলো অলরেডি তোমরা লিখে পাঠিয়েছো, আমি পড়েছি, বেশ কিছু জায়গায় কারেকশন হয়েছে, কিন্তু কারেকশনটা শো করতে গেলে ব্রোকেন আসছে লেখাগুলো একেবারে। এবার সেটার কারণ হিসেবে আমি আমার মানে ল্যাপটপের সমস্যা ভাবছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি না, ওটা পেন ড্রাইভের, পেন ট্যাবেরই সমস্যা। ফলত পেন ট্যাবটা সার্ভিসিংয়ে গেছে, ওটা চলে আসবে খুব সম্ভবত পরশু দিন। ততদিনের জন্য আমরা আপাতত একটু ব্যাপারটার সঙ্গে সাম আপ করে নেব। কিন্তু
এটা খুব বিষয় আছে, আমি একটু ওপেনলি বলি কথাটা। মানে ওয়ান অফ দ্য পার্টিসিপেন্টস কেউ একজন মেসেজ করেছে এই পেনট্যাবের লেখাটা বা এই বিষয় নিয়ে। আমি তবু চেষ্টা করব আজকের যদি পারা যায় বা কালকের মধ্যে ওই যেটা নিয়ে এসছি ওটা দিয়ে যদি কমপ্লিট করে ফেলে দেওয়া যায় তোমাদের লেখাগুলো কারেকশন সেটা দিয়ে দিতে। সামবডি মেসেজ মি, অর্থাৎ সোজা কথা আমাকে SMS করেছে হোয়াটসঅ্যাপে অবশ্যই। সেখানে মানে একটা কথাটা মানে দ্যাট হার্টস, আমি ওই জন্য সরাসরি বলছি। আমি এখন অবধি যারা যারা জয়েন করেছে তাদের মধ্যে থেকে খুব সিম্পল ওয়েতে তোমাদের সাথে পার্টিসিপেট করেছি, তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে বিষয়, বোঝাচ্ছি এবং সেখান থেকে গেইন করছি, আমি একটা মোমেন্টাম গেইন করছি। তো সে যে বিষয়টা নিয়েছে যে স্যার এই কারেক্টেড কপিটা কি পেমেন্টের পর পাবো, এটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, সে তার জায়গা থেকে বলেছে নট অ্যান ইস্যু, জানি না ব্যবসায়ীর ছেলে কিনা, এনিওয়ে সেটা প্রশ্ন নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে পেমেন্ট ইজ অ্যান ইস্যু, কিন্তু পড়াবার একমাত্র উদ্দেশ্য পেমেন্ট, সেটা আবার আমার ক্ষেত্রে অন্তত নয়। আমি ওই জন্য ওপেনলি সবাইকে আছে এখানে সবার সামনেই বললাম পেমেন্ট ইজ ডেফিনেটলি অ্যান ইস্যু, কিন্তু তার জন্য আমি কারেক্টেড কপি দিচ্ছি না সেটা ঘটনা নয়। এবং সেক্ষেত্রে পরিষ্কার বলে দিচ্ছি, এটা যার মনে হচ্ছে মানে মানে হি বা শি ক্যান লিভ, কোনো সমস্যা নেই। তো ওই কারণে আমি এটা অন প্ল্যাটফর্ম বললাম, ঠিক আছে। এবার যেটা হয় আর কি, এটার জন্য আমরাও কিছুটা দায়ী, আমাদের মতো যারা শিক্ষক আছে তারাও দায়ী। খানিকটা কমার্শিয়ালাইজড জায়গা থেকে দেখা হয় বলে হয়তো প্রবলেম, কিন্তু ইউজুয়ালি আই ডু নট ফোর্স এনিবডি টু পে। আচ্ছা, তো যাই হোক, ওই কারণে আমি এটা বলে রাখলাম। আমি যে লেখার কারেক্টেড কপিটা দিতে পারিনি তার একটা কারণ হচ্ছে পেন ট্যাব, মানে যে পেন ট্যাবটা বসে আছি ওটার মানে লেখার জায়গা হচ্ছে জাস্ট 4 ইঞ্চেস, ওটা একটা মোবাইলের মতো, ওতে কাজ হয় না। আমার যে মেন পেন ট্যাবটা ছিল ওটা কোনোভাবে কাজ করছে না ঠিকঠাক। তো হোপফুলি ওটা পরশুদিন এসে গেলে তার মধ্যে, আর নইলে আমি চেষ্টা করছি এর মাঝখানেই যদি দিয়ে দেওয়া যায়। তো ততদিনের জন্য একটু বিয়ার করতে বলবো। সো হোপফুলি তোমাদের অসুবিধা হবে না, যদি হয় তো বলবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আসি লেখাটায়, লেখা নিয়ে কথা বলছি, লেখায় আসি। আমি প্রথম যে বিষয়টা পেলাম যে তোমাদের লেখার ক্ষেত্রে আমি একটা লেখা একটু সাইড করতে পারছি না, মানে দেখাতে পারছি না, বাট লেখাটা একটু পড়ি, আমার ইচ্ছে হচ্ছে জায়গাটুকুকে রাখার। ভালো লেখা, গুড ওয়ান, কারণ এই লেখাগুলো তো দরকার। টাইটেলটা হচ্ছে ইলেকশন কমিশন অ্যানাউন্সেস স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বাই স্টাফ রিপোর্টার বলে লেখাটা শুরু করেছে। কার লেখা আমি জানি না, কিন্তু যেহেতু নামটা নেই আমি বলতে পারছি না। এই যে টাইটেলটা দিল, গুড ওয়ান, ইলেকশন কমিশন রাইট অ্যানাউন্সেস স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, লিখে SIR কথাটা দিয়ে দাও ব্র্যাকেটে, ঠিক আছে, বাই স্টাফ রিপোর্টার নো ইস্যু, আমি শুরু করে দিলাম। আচ্ছা, একটা বিষয় দেখতে পাচ্ছি প্রত্যেকেই প্রায় বাই স্টাফ রিপোর্টার লেখার আগে একটা হাইফেন দিয়েছে। আচ্ছা, এটা কি বাই রুল দিচ্ছ, মানে কোথাও কি শুনেছো যে হাইফেন দিতে হয় এরম ব্যাপার? মানে আমি একজন দুজন বিষয় না দেখি প্রায় সবাই দিচ্ছে, মানে কারণটা একটু বলতে পারবে কি যে কোনো একজন? এই যে বাই স্টাফ রিপোর্টার লেখার আগে একটা হাইফেন কেন? মানে দিলে খুব খারাপ হবে আমি সেটা বলছি না, আমি যে মানে সবাই দিচ্ছে, একটা ট্রেন্ডের মতো ব্যাপার কেন? আমি জানি না আছে কিনা, আমি এমনি দিয়েছি, মানে দেখতে ভালো লাগবে বলে দিয়েছি, পার্টিকুলার কোনো রকম আছে বলে জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আমি বলে রাখলাম যে এরকম করে রুল কিন্তু নেই, ইচ্ছে হলে দিতে পারো, যে মানে করে খারাপ কিছু নয়, বাট অ্যাভয়েডও করা যেতে পারে, সেটা তোমার ইচ্ছে। যাই হোক, লেখাটা হচ্ছে দ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR ব্র্যাকেটে লিখেছে, রাইট। তারপরে লিখেছে যে SIR
ইফ বা আইটি কিছু একটা আছে, বুঝতে পারছি না। দ্য ভোটার লিস্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ টেকেন বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টু এনশিওর the inclusion of every eligible citizen's name in electoral roll. হ্যাঁ, আমি যে রিপোর্টটা করছি এখানে তো সেই অন্যটা মানে সব সবাই না না, এখানে আমি শো করছি না, এটা ভালো করে বুঝে রাখো। আমি তোমার যেটা আছে ওটাই, যেহেতু আমি এটা যদি শো করতে চাই আবার আমাকে চেঞ্জ করতে হবে। আমি যেহেতু লেখাটা যেটা আমার উদ্দেশ্য সেটা এখনো ফুলফিল হয়নি, যে লেখাটা কারেক্ট করে পৌঁছানোর জায়গাটা হয়নি, কিন্তু লেখার কিছু কিছু কোনো লেখার কিছু কিছু জায়গা আমার একটু আলোচনা করা দরকার মনে হচ্ছে, ঠিক আছে? ওই কারণে আমি একটু বলে দিচ্ছি। যেমন এই যে লেখাটা, এটার মধ্যে একটা সমস্যার জায়গাটা কোথায়? দ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তারপরে শব্দটা আমি বুঝতে পারছি না, ইফ বা আইটি বলে কিছু একটা আছে। The voter list is an important step taken by the Election Commission of India. এখানে মাঝখানে শব্দটা দ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইজ দ্য ভোটার লিস্ট বা কিছু একটা হবে, মানে যেটা লিখতে চাইছে এটা হচ্ছে এই বিষয়টা কি, এই বিষয়টা অর্থাৎ দ্যাট ইজ, এটা লিখছে দ্য ভোটার লিস্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ টেকেন বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তা নয়, আমি বলতে পারি যে SIR itself is an initiative taken by the Election Commission of India to rectify and update the voters list. অর্থাৎ ছোট করে লিখি, প্রথম কথা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া SIR বলে যে ড্রাইভটা চালু করেছে। So what is the motive? The motive of the Election Commission of India to introduce SIR is to upgrade a transparent voters list বা electoral roll। এটা আমি প্রথমে লিখছি, তার উদ্দেশ্য কি? এটাকে চালু করা। কি চালু করা? ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট, একটা ট্রান্সপারেন্ট বা আপডেটেড একটা ভোটার লিস্ট চালু করা। এটা প্রথম বিষয়, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে আমি যাচ্ছি বিষয়, যেমন লিখেছে টু এনশিওর দ্য ইনক্লুশন অফ এভরি এলিজিবল সিটিজেন্স নেম। এলিজিবল কথাটা এই যে দেওয়া হলো, ঠিক আছে, ভুল কিছু নেই, কিন্তু আমি যদি বলি যে যিনি পড়বেন তিনি প্রথম তার মাথায় আসবে কিসের জন্য এলিজিবল? কি এলিজিবল? এলিজিবল সিটিজেন মানে মানে তুমি যেটা বলছো ঠিক বলছো, যেই লিখে থাকো, মানে ভোট দেওয়ার জন্য এলিজিবল, কিন্তু সেই ব্যাপারটাকে তো এস্টাবলিশ করতে হবে। আমি যদি শুরুতেই ওটা লিখি, অর্থাৎ এলিজিবল সিটিজেন না লিখে যদি এলিজিবল ভোটার লিখি, তাহলেই ঝামেলা শেষ। অর্থাৎ এই ছোট ছোট জায়গাগুলো তৈরি করা, রাইট? দ্য মেন অবজেক্টিভ অফ দ্য রিভিশন ইজ to remove dead and duplicate voters, correct errors, add eligible citizens who have turned 18। এটা লিখেছে। আচ্ছা, এটাকে ছোট করে লিখতে হবে, কারণ আমি এত লেখার জায়গা পাবো না। কিভাবে লিখতে হবে আমি বুঝবো। অর্থাৎ তুমি যেটা লিখতে চাইছো, যেই লিখতে চাক, বিষয়টা ঠিক, কিন্তু তার প্রেজেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্রামাটিক্যাল মিস্টেক্স হচ্ছে। দ্য মেন অবজেক্ট অফ দ্য রিভিশন ইজ টু রিমুভ ডেড অ্যান্ড ডুপ্লিকেট ভোটার্স। আচ্ছা, এর মেন অবজেক্টিভ হচ্ছে ডেড অ্যান্ড ডুপ্লিকেট ভোটার্সকে আমি সরিয়ে দেব। কারেক্ট এরার্স, অর্থাৎ টু কারেক্ট এরার্স কথাটা লিখতে হবে। আমি এরারগুলোকে, ভুলভ্রান্তিগুলোকে সরাবো। এখানে এরার্স কথাটা আসে না। এই যে ভোটার তালিকা সংশোধন, ঠিক আছে, টু রেকটিফাই এরার্স, ঠিক আছে, এক্সিস্টিং এরার্স কথাটা লিখলে আরো ভালো হয়, ঠিক আছে? আর হচ্ছে কি, টু অ্যাড এলিজিবল সিটিজেন্স নয়, টু ইনক্লুড, ঠিক আছে, কাদেরকে ইনক্লুড করব? এলিজিবল ভোটার্স, ঠিক আগে যেটা বললাম, ঠিক আছে? এবার তারা 18-এ টার্নড হয়েছে, এটা আর বলার দরকার নেই। যারা যারাই এলিজিবল তাদেরকেই আমি ইনক্লুড করব।
এই যে লেখার শুরুতেই যে ভুলটা হলো, সেই ভুলটা কি হচ্ছে, আমার পুরো লেখাটা যে মানে ইমপ্রেশনটা সেটাকে হার্ট করছে। তো আমরা এই জায়গা থেকে একটু বেরোবার চেষ্টা করব। আমি যেহেতু আজকে ওই বিষয়টাকে শো করতে পারলাম না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে শো করব। আমি একদম শুরুতেই কথাটা বলে দিলাম যে এই জাতীয় এরারগুলো একটু মানে সহজেই অ্যাভয়েড কিন্তু করা যায়। নেক্সট আরেকটা বিষয় একটু বলি, লেখা মূল বিষয়টা। আচ্ছা, প্রথম লিখছে, বোঝাই যাচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, শুধু এইটুকুই হেডিং দিয়েছে, ফরম্যাট সেভাবে মেনটেন করেনি, জিনিসটা লিখে দিয়েছে। সো ইলেকশন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট প্রসেস ইন আ ডেমোক্রেসি। আচ্ছা, এই যে লেখাটা শুরু হলো, দিস ইজ কল্ড ইন্ট্রোডাকশন। এবার আমরা যে টপিকটা লিখতে দিলাম যে এসআইআর লঞ্চড হয়েছে ইন্ডিয়াতে, এটা নিয়ে একটা রিপোর্ট। এবার এটা কোন ধরনের রিপোর্ট হবে? প্রথম প্রশ্ন, এটা কি এডিটোরিয়াল রিপোর্ট হবে নাকি এটা ইনসিডেন্টাল রিপোর্ট হবে? অর্থাৎ সম্পাদকীয় প্রতিবেদন, সম্পাদক সমীপেশু, নাকি এটা হবে ইনসিডেন্টাল রিপোর্ট, অর্থাৎ প্রাত্যহিক যেমন আমরা ঘটনাক্রম দেখতে পাই তেমনই একটা রিপোর্ট। এখানে একটা বিষয় আছে, আমি তোমাদের আগেই বলেছি এটা হাইব্রিড সেকশনে পড়ে, অর্থাৎ মিক্সড রিপোর্ট। কারণ এসআইআর লঞ্চ হয়েছে শুধু সেইটুকু রিপোর্টটা নয়, তার লুপ হোলস কি, এসআইআর বিষয়টা কি, এটাকে যখন লিখতে হচ্ছে তখন কিন্তু আর সেটা শুধুমাত্র ইনসিডেন্টাল রিপোর্ট থাকছে না, তাহলে এটা হাইব্রিড ক্যাটেগরিতে পড়ছে। তাহলে দু ধরনের রিপোর্টের যা প্রোফর্মা এখানে থাকবে, কিন্তু যে এটা লিখেছে, লিখতে গিয়ে এই যে মুহূর্তে শুরু করলো ইলেকশন ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রসেস ইন ডেমোক্রেসি, ইন এ ডেমোক্রেসি, সঙ্গে সঙ্গে ব্যাপারটা হয়ে গেল পিওর এডিটোরিয়াল রিপোর্ট, অর্থাৎ কারণ এখানে ভূমিকা দিচ্ছি। তো এসআইআর এর ক্ষেত্রে আমরা চেষ্টা করব ভূমিকাটা যদি অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। তারপরে কি লেখা হচ্ছে, এখানে লেখা হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর is a procedure for making correction to the voting list which declares by the Election Commission of India. গ্রামাটিক্যালি যথাসম্ভব ঠিক রাখার চেষ্টা করেছে, লাস্টে এসে গন্ডগোলটা হলো। কোথায়? এখানে লিখেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইজ আ প্রসিডিওর ফর মেকিং কারেকশন, ঠিক আছে, টু দ্য ভোটিং লিস্ট, সেটাও ঠিক আছে, which declares by the Election Commission of India, এখানে প্রবলেম হলো which is declared বা which has been declared, কতটা হবে প্যাসিভে হবে, যেটা ঘোষিত হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা। ফলত এই জায়গাটা আমাকে ঠিক রাখতে হবে, গ্রামাটিক্যাল জায়গাটা, ঠিক আছে। যাই হোক, আমি এগুলো দিয়ে দেবো যখন, তখন ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। আমি আপাতত এই জায়গাটা পড়া বন্ধ করে আমি নিজের জায়গাটায় আসছি, জাস্ট আ মিনিট, একটু ওয়েট করবে। হ্যালো, হ্যাঁ, দরকার ছিল। আমি ক্লাসে আছি, ক্লাস করছি, আমি ক্লাস করছি অনলাইন। হ্যালো, হ্যাঁ, অরিত্র, যেটা বললে তোমার প্রশ্নটা আমি শুনেছি যে এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে কি এই যে ডেট অ্যান্ড প্লেস এই ব্যাপারগুলো লাগবে। আমি আসছি প্রত্যেকটাতে উত্তরে, আমি আস্তে আস্তে ঢুকি, তাহলে হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারবো। যেখানেই পিওর এডিটোরিয়াল রিপোর্ট হচ্ছে, আমি তোমার পেপার কাটিং শো করব, আরও বেটার বুঝতে পারবে। সেসবের ক্ষেত্রে সাধারণত কোনো প্লেস বা ডেটের প্রয়োজন হয় না, সেখানে আবার মজা আছে, আমি দেখাবো সেটা কি করে থাকবে, কিভাবে থাকবে পুরো ব্যাপারটা। সেখানে আবার খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্লেস বা এই জাতীয় জিনিসের থেকে প্লেস যদি বা কখনো আসে, ডেট তো একেবারেই দেওয়া হয় না পিওর এডিটোরিয়াল রিপোর্টে। আমরা যেটা করতে পারি যে আমাদের কাছে তো হাইব্রিড রিপোর্ট আছে, তাহলে কি করব, আমরা ডেট প্লেস লিখতে পারি, অসুবিধা নেই, হাইব্রিড রিপোর্টে দুটোই থাকতে পারে। আমরা কি করব, এই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা অ্যাভয়েড করে যাব, তাতে
সাপও মরবে লাঠিও ভাঙবে না। অর্থাৎ আমরা কোনোভাবেই বললাম ডিপ্লোম্যাটিক্যালি আমাদের রাইটিংটা প্রেজেন্ট করতে হবে যদি এরকম হাইব্রিড কিছু থাকে। যেমন তোমাদের বলছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস পরীক্ষা যেটা নিয়েছে তাতে ইংলিশের এবারের যে টপিক ছিল সেটা হচ্ছে ভ্রমণ। তোমরা জানো অলরেডি, আমাকে ইয়ে করেছো। তো সেখানে ভ্রমণের ব্যাপারটা ছিল যে হাউ ট্রাভেলিং ডেভেলপস হিউম্যান মাইন্ড, এটার উপর লিখতে দিয়েছিল। তাহলে এটা এডিটোরিয়াল, এটা পিওরলি এডিটোরিয়াল। তাহলে পিওরলি এডিটোরিয়াল রিপোর্ট যখন থাকছে সেখানে ডেট প্লেস কিছুই দেওয়ার প্রয়োজন নেই, শুধু হেডিং দেব, তার নিচে লিখব বাই কোনো কিছু। এখানে স্টাফ রিপোর্টার বা করেসপন্ডেন্ট তো একেবারেই নয়, কারণ করেসপন্ডেন্ট তোমরা জানো দুটোর মধ্যে আমি ডিফারেন্স বলেছি। করেসপন্ডেন্ট স্পটে গিয়ে খবর জোগাড় করে, আর স্টাফ রিপোর্টার ইন হাউস রিপোর্টার। তো সেক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট আমরা দিতে পারি রিপোর্টারের নামটা, সেক্ষেত্রে XYZ ইউজ করা, ব্যাস, তারপরেই আমার রিপোর্টের বডি বা কন্টেন্ট শুরু হয়ে যাচ্ছে। আমরা এভাবে ব্যাপারটাকে সুন্দরভাবে দাঁড় করাতে পারি। ঠিক আছে, তো এইটা যদি মেনটেন করি, আমি লেখায় দেখাচ্ছি, এক্ষুনি নিজেরাই বুঝে যাবে যে কোন জায়গাটা আমরা বলতে চাইছি। আচ্ছা, দেখে নাও আর কোনো কোয়েশ্চেন কারোর আছে কিনা এই রিপোর্ট নিয়ে, মানে রিপোর্ট নিয়ে বলতে আমাদের যে রিপোর্টটা আছে এটা নিয়ে। চলো তাহলে আমি সরাসরি লেখায় ঢুকছি। এবং আমি আরেকবার বলছি, তোমাদের কারেক্টেড কপির যে ফরম্যাট সেটার বিষয়টা একটু আলাদা। এটা আমরা এখানে দেখাতে পারলাম না, আমি নেক্সট উইকে ডেফিনেটলি দেখো, নেক্সট উইক না মানে মঙ্গলবারে। তার কারণ কিন্তু ওই যে মেসেজের বিষয়টা নয়। যাই হোক, আমি আসছি সরাসরি জায়গাটাতে, একটু দেখে নেব। রাইট, দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি একটা লেখা, SIR এর লেখাটা এসছে, হোপফুলি দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছে তো? রাইট, ওকে, গুড ওয়ান। আমি প্রথমে একটু অন্য লেখাটাকে শুরু করি যাতে পুরো ব্যাপারটা বুঝতে আমার সুবিধা হয়। আচ্ছা, না দরকার নেই, SIR দিয়ে শুরু করি। যেমন প্রথম বিষয়, হ্যাঁ 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 হ্যাঁ, এটা রেডি করতে হবে। হ্যাঁ, এটা রেডি করতে হবে, মানে ডেফিনেটলি রেডি করতে হবে, কোনো উপায়ই নেই। আচ্ছা, ফাইন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR। এবার আমি হেডিংটা কিভাবে দিলাম বা ক্যাপশনটা কিভাবে দিলাম, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড চ্যালেঞ্জেস। আমি যেটা বলছিলাম যে একটা পুরো সেন্টেন্স তৈরি করতে হবে টাইটেলে, এরকম কোনো কথা নেই। এবং ডিজায়ারেবল যেটা, প্রেফারেবল যেটা, সেটা হচ্ছে ইফ ইউ ক্যান মেক ইট অ্যাজ সাম, কি বলবো, আ গ্রুপ অফ স্ট্রে ওয়ার্ডস। আমরা যদি বেশ কিছু বিচ্ছিন্ন শব্দের সমাহার এক জায়গায় আনতে পারি, সো ইট উড অ্যাপিয়ার অ্যাপ্ট, খুব ভালো মনে হবে, পুরো বিষয়টা প্রফেশনালি শোনাবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড চ্যালেঞ্জেস, রাইট, আ রিপোর্ট বাই XYZ। আচ্ছা, এইটা আমি কেন করলাম বলি। প্রথম কথা, এটা যেহেতু হাইব্রিড সেকশন, আমি এই ব্যাপারটা রাখলাম। এবার যে কোনো রিপোর্ট, যে রিপোর্টের মধ্যে এরকম করে ডিটেলিং করা থাকে, কিছুটা গবেষণালব্ধ জ্ঞান থাকে, সেক্ষেত্রে এই যে রিপোর্টারের নামটা থাকে, মানে এডিটোরিয়াল রিপোর্টে তো থাকবেই থাকবে কে লিখেছে। সেখানে লেখা হয় এভাবে, আর রিপোর্ট প্রিপেয়ার্ড বাই বা এ রিপোর্ট বাই, ঠিক আছে, এ নীলাভ মজুমদার অমুক তমুক, এইভাবে লেখা থাকে। তো ঠিক সেই ফরম্যাটটা আমি মেনটেন করলাম এখানে। ক্লিয়ার? এখানে জাস্ট প্লেসটা দিলাম, ডেটটা দিলাম না, ইচ্ছে হলে দিতেও পারো, খুব একটা সমস্যা কিছু নেই। ক্লিয়ার? এখানে 1 ক্যারেক্টার স্পেস গ্যাপ, অর্থাৎ একটা ক্যারেক্টার এঁটে যাবে, এরকম একটা ছোট্ট গ্যাপ দিয়ে লেখাটা শুরু করে দিলাম। আগে লেখার কায়দাটা বুঝবে, একটা লিখতে গেলে, প্রফেশনাল একটা লেখা লিখতে গেলে কি লাগে, এবার এটার থেকে কোনটা বাদ দিতে পারি, কি করতে পারি, এটাকে 140 ওয়ার্ডসের মধ্যে বা 130 ওয়ার্ডসের মধ্যে ঢোকাতে গেলে কি করতে হবে, পুরোটা আমি বলবো, ঠান্ডা মাথায় শুনবে।
ফোকাসিং অন আ ট্রান্সপারেন্ট ইলেকটোরাল রোল, একদম প্রথমেই কথাটা শুরু করলাম নন ফাইনাইট ভার্ব দিয়ে। অর্থাৎ জিরান্ড দিয়ে। ফোকাসিং অন আ ট্রান্সপারেন্ট ইলেকটোরাল রোল, ইসিআই হ্যাজ ইনিশিয়েটেড বা সেট ইন, যে কোনো একটা কথা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর। ঠিক আছে, কিসের এসআইআর? অফ ইআর অর্থাৎ ইলেকটোরাল রোল অ্যাক্রস দ্য নেশন বিগিনিং উইথ বিহার। আমি যে মুহূর্তে প্রথম বিষয়টা বলছি, একটা সেন্টেন্সের মধ্যে আমার যাবতীয় ইনফরমেশন ঢুকে যাচ্ছে। অর্থাৎ যিনি রিডার, তিনি একটা লাইনও যদি পড়েন, তার কাছে অন্তত প্রাথমিক ঘটনাটা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ কি, যদি এটা বাংলা করি ব্যাপারটা কীরকম হবে? অর্থাৎ একটা স্বচ্ছ ভোটার তালিকাকে মাথায় রেখে বা এটার উপর মনোযোগ দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নির্বাচন কমিশন ভারতবর্ষের কি করেছে, ইনিশিয়েট করেছে, একটা পদক্ষেপ নিয়েছে, উদ্যোগ নিয়েছে বা শুরু করেছে নিবিড় সংশোধন সারা দেশব্যাপী, যেটা নাকি বিহার থেকে শুরু হয়েছে। তাহলে এতগুলো ইনফরমেশন এক জায়গায় দেওয়া হলো। আচ্ছা, অল্টারনেটিভ, স্যার আমি পারবো না, লিখবো না, আমি জাস্ট সিম্পলি বিষয়টাকে ডেলিভার করব যে আমরা ঠিক যেভাবে বললাম একটু আগে, যে ইলেকশন অফ কমিশন ইনিশিয়েট করেছে এসআইআর। কেন? তার উদ্দেশ্য একটাই, কি, টু আপডেট অর টু রেকটিফাই ইলেকটোরাল রোল বা টু আপহোল্ড আ ট্রান্সপারেন্ট ইলেকটোরাল রোল। বাস এইটুকুই লিখবো, একটা সেন্টেন্স একটাই পয়েন্ট রাখবো, তাতেও কিচ্ছু যায় আসবে না, নাম্বার কমবে না। তারপর আমি বাকি ইনফরমেশন পরে দেব। ঠিক আছে, সোজা কথায়। নাও এসআইআর, এবার আমি এটাকে ইলাবোরেট করছি ব্যাপারটা কি। এসআইআর ইজ আ ফোকাসড, টাইম বাউন্ড, খেয়াল করবে, 1 নাম্বার ফোকাসড, 2 নাম্বার টাইম বাউন্ড, 3 নাম্বার হাউস টু হাউস ভোটার্স ভেরিফিকেশন প্রসেস। আচ্ছা, দেখবে এই কথাটা খুব কমন। কেন কমন? তার কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার নোটিফিকেশানে এসআইআরকে ব্যাখ্যা করেছে এভাবে। আমিও তো সেখান থেকেই পেয়েছি, আমি তো এটা নিজে বানিয়ে লিখছি না, রাইট? আমি ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলতে চাইছি? আচ্ছা, জাস্ট আ মিনিট, একটু ওয়েট করো, কোনো একটা কল আছে, আমি একটু রিসিভ করে নিই। এটা একটা ইম্পর্টেন্ট কল। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কে বলছেন বলুন? ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধে নেই। আচ্ছা, একটা কাজ করি, আমি এই নাম্বারে আপনাকে একটু রাতের দিকে একটা ফোন করব। মানে আমি একটা ক্লাসে অলরেডি আছি, অনলাইন ক্লাস হচ্ছে। ঠিক আছে, একটু রাতের দিকে অসুবিধা হবে না তো আপনার? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সরি টু ইন্টারাপ্ট, কলটা না ধরে আমার কাছে উপায় ছিল না। আচ্ছা, চলে আসি যে বিষয়টা। আমরা এটা নিয়ে যখন বলছি তখন বললাম যে এই কথাগুলো, এই তিনটে ইনফরমেশন একটু শব্দটা মুখস্থর মতো করে ফেলবে। ফোকাসড, টাইম বাউন্ড, হাউস টু হাউস ভোটার্স ভেরিফিকেশন প্রসেস। ঠিক আছে, নাও কন্ডাক্টেড বাই, কারা করবে?
একদম স্পেসিফিক্যালি বুথ লেভেল অফিসার্স, মানে যেটা আমরা বিএলওস বলছি। এবার হ্যাঁ, বিএলওদের সাথে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট পার্টির থেকে যোগ হবে, সেটা আমার দেওয়া দরকার নেই, কারণ অত বড় রিপোর্ট লেখার জায়গা এটা নয়। ঠিক আছে, আচ্ছা, উদ্দেশ্য কি? টু এনশিওর ট্রান্সপারেন্ট অ্যান্ড আপডেটেড ভোটার লিস্ট। একটু খেয়াল করি, অলরেডি আমি এই পার্টটা বলেছি, একবার বলা হয়েছে শুরুতে। ঠিক আছে, ফলত এটা আমি এখন বাদও দিতে পারি, আমার বাদ দেওয়ার জায়গা হচ্ছে এগুলো, অর্থাৎ দ্যাট ইজ কন্ডাক্টেড বাই বুথ লেভেল অফিসার্স, ব্যাস শেষ, আমি আর কিছু লিখবো না, ঝামেলা শেষ। নেক্সট, পরের পার্টটায় যাই। দ্য কনস্টিটিউশনাল বেসিস অর অ্যাক্সিস অফ এসআইআর, রাইট, আর্টিকেল 324 ভোটার্স এসিআই, সরি ভেস্টস এসিআই। আমি বিষয়টা বলি, আমি এই প্রথম কথাটা বললাম, এটা এইভাবে বলা কেন? প্রথমে আগে গ্রামাটিক্যাল জায়গাটা বুঝি। এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। দ্য কনস্টিটিউশনাল বেসিস বা অ্যাক্সিস, যে কোনো একটা শব্দ লিখব, অর্থাৎ সাংবিধানিক ভিত্তি বা সাংবিধানিক অক্ষ যদি বলতে চাই অফ এসআইআর, সেটা কি? কমা আর্টিকেল 324, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন এইভাবে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি যে আই অনভট্টাচার্য, কমা এই যে বলছি যে মেম্বার অফ ফ্যাকাল্টি ইন ইংলিশ, মানে আমাকে পরিচয় দিচ্ছে, আমার পরিচয়টা। ঠিক তেমনই কনস্টিটিউশনাল বেসিস, এই কথাটাকে আমি ইলাবোরেট করছি কিভাবে? কমা দিয়ে, আর্টিকেল 324, এটা হচ্ছে এর সাংবিধানিক ভিত্তি, এটা আমার সাবজেক্ট। তাহলে ভার্ব কি? ভার্ব হচ্ছে ভেস্টস। ভেস্টস মানে মানে ক্ষমতা ন্যস্ত করা, ঠিক আছে, ক্ষমতা দেওয়া, সেটাকে আমরা ভেস্ট বলি, রাইট? তাহলে ভেস্টস ইসিআই, তাহলে এই বাকি পার্টটা হচ্ছে আমার অবজেক্ট। উইথ দ্য পাওয়ার টু, ভেস্ট থাকলেই চোখ কান বুঝে খেয়াল রাখতে হবে, ভেস্ট থাকলেই আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। আমি এখানে শর্টে লিখে দিচ্ছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ থাকতে বাধ্য, ভেস্ট উইথ। ভেস্ট ইসিআই উইথ দ্য পাওয়ার টু সুপারভাইজ ইলেকটোরাল রোল অ্যান্ড কন্ডাক্ট ইলেকশন, অর্থাৎ ক্ষমতা বলে তারা কি করতে পারে? তারা সুপারভাইজ করতে পারে একটা ইলেকটোরাল রোলকে, আর ইলেকশন কন্ডাক্ট করে, অর্থাৎ সোজা কথায় নির্বাচন পরিচালনা করে। তাহলে এই একটা এটার কথা যখন বললাম, তখন এর পরের বিষয়টা আমাকে লিখতে হবে যে সেকশন 21 অফ দ্য পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950, অর্থাৎ পি ক্যাপিটাল, আর ক্যাপিটাল, এ ক্যাপিটাল, যারা তোমরা পড়াশোনা করছো তারা প্রত্যেকে জানো 1950-এর পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, সেটা কি করছে? দ্যাট এম্পাওয়ার্স দ্য এসিআই, তার হাতে ক্ষমতা দিচ্ছে। এই ভেস্টস, এম্পাওয়ার শব্দগুলো একটু দেখে রাখবো। টু প্রিপেয়ার, এইখানে খুব ইম্পর্টেন্ট ইস্যু, টু প্রিপেয়ার অ্যান্ড রিভাইজ ইয়ার মানে ইলেকটোরাল রোল, ইনক্লুডিং কন্ডাক্টিং স্পেশাল রিভিশন at any time with recorded reason, অর্থাৎ সোজা কথা পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট বলছে যখন খুশি, যেমন খুশি, যদি ইসিআই মনে করে স্পেশাল রিভিশন দরকার, হ্যাঁ অবশ্যই কারণ দর্শন করে যখন খুশি তারা সেটা করতে পারে। এবং সুপ্রিম কোর্ট এসআইআর এর বৈধতাকে কোনোভাবেই চ্যালেঞ্জ করেনি, মানে যারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এসআইআর হবে, এটা ইসিআই এর ডিসিশন এবং সেটা কোনোভাবেই অবৈধ না। শুধু তারা ইনক্লুড করার আবেদন জানিয়েছে যে পপুলার যে মানে যেটা চলতি যে কার্ডগুলো আছে, আধার কার্ড বা এই জাতীয়গুলোকে অ্যাকসেপ্ট করার কথা বলেছে। আচ্ছা, এটাও জেনে রাখো, এটা আমাদের দেশের একটা প্রোটোকল যে অটোনোমাস বডিকে সর্বোচ্চ আদালত যখন কিছু বলবে তখন সে সেটা শুনবে, কিন্তু না শুনলেও কিছু করার নেই। কিন্তু আমাদের দেশ তো ওরকম নয় যে যখন তখন যে তার বিরুদ্ধে বিদ্রোহ করে দিচ্ছে, ওরকম নয়। ডিসিপ্লিন নেশন হিসেবে ইসিআই এগ্রি করেছে, ঠিক আছে। এবার যাই হোক, আমি জিনিসটা বলে রাখলাম একবার তোমাদের, তাহলে এই ব্যাপারটা পুরোটা বোঝা গেল। নেক্সট, এসআইআর প্রমোটস অর বুস্টস, যে কোনো একটা শব্দ লিখবো, ভার্বগুলো একটু নজর রাখবে। সিভিক পার্টিসিপেশন, তাহলে কি একটাই কাজ করে? তাহলে এখানে কনস্টিটিউশনাল
বেসিস নিয়ে আমরা কথা বললাম, এখানে কনস্টিটিউশন নিয়ে কথা বললাম, বা লিগ্যাল কনসেপ্ট অফ ইসিআই সেটা নিয়ে কথা বললাম, রাইট? আচ্ছা, আমরা আগে বলেছিলাম যে আপডেট করে, ভোটার লিস্ট সংশোধন করে, নির্বাচন দেখাশোনা করে, এটুকুই তার কাজ। এর বাইরে কিছু আছে কি? ডেফিনিটলি। যেটা 100টা খাতা হলে তার মধ্যে মানে হয়তো কি বলবো 5টাতে পাওয়া যাবে। SIR promotes or boosts civic participation, মানুষ যাতে ভোটে অংশগ্রহণ করে সেটাকে এনশিওর করার চেষ্টা করে। থ্রু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়, থ্রু অ্যাওয়ারনেস ড্রাইভস অ্যান্ড অ্যাডভোকেটস ডিজিটাল ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা এখন লেটেস্ট যাচ্ছে, যাই হোক পরে বলছি। এবং অ্যাডভোকেটস করা মানে ওই প্রমোট করা আর কি, ওকালতি করা কারোর হয়ে, মানে তার পয়েন্টটাকে তুলে ধরা। কি পয়েন্ট তুলে ধরে? ডিজিটাল ইন্টিগ্রেশনের কথা বলে। অফ ইলেকটোরাল রোল লাইক রিমোট ভোটিং অফ মাইগ্রেন্টস অ্যান্ড ই ভোটিং, অর্থাৎ মাইগ্রেন্টস যারা বাইরে আছে, সেটা লেবারার্স হতে পারে, সেটা স্টুডেন্টস হতে পারে, সেটা এমনি চাকরির ক্ষেত্রে গেছে কেউ, সেটা হতে পারে। অর্থাৎ তারা যেন ওখানে বসেই ভোটটা দিতে পারে সেটা এনশিওর করার চেষ্টা করে। এবং ই ভোটিং, দ্যাট ইজ আ রিভলিউশনারি কনসেপ্ট that has already been introduced in India, and Bihar is the first state to have this kind of facility by ECI. অর্থাৎ ই ভোটিং করার সুবিধে কিন্তু তারা দিচ্ছে, ব্যালট ভোটিং না, ই ভোটিং। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। নেক্সট, এই কথাটা বলার পর এই যে আমি যদি এইটুকু দেখি, আমার কাজ কিন্তু আসলে হয়ে গেল। আমি যদি এইটুকু দেখি, এবার নিঃসন্দেহে এই যে যতটুকু লিখলাম, এটুকু হয়তো খুব বেশি হলে 90 ওয়ার্ডসের কাছাকাছি আসবে, 95 ওয়ার্ডস। ঠিক আছে, আমার কাজ কিন্তু হয়ে গেল। এই বাকি যেটা লিখছি সেটাকে ছোট করে লেখা যায়, কিন্তু সেটার প্রসেসটা কি আমি বলছি, একটু ভালো করে দেখবে। আমি তোমাদের ডাইরেক্টলি কতটুকু ওয়ার্ড হয়েছে এটুকুর মধ্যে সেটুকু আমি দেখেই তোমাদের জানাচ্ছি। জাস্ট এ মিনিট। রাইট, না 90 ওয়ার্ডস না, 116 ওয়ার্ডস হলো আমি যতটুকু পড়লাম ততটুকুর মধ্যে। ঠিক আছে, তার মধ্যে বেশ কিছু শব্দ আছে রিপিট হয়েছে, যেমন বেসিস, অ্যাক্সিস, এগুলো আছে, ইনিশিয়েটেড, সেট ইন, এগুলো বাদ দিলে আবার কমবে। আবার তোমাদের যে পার্টটা বললাম যে টু এনশিওর ট্রান্সপারেন্ট অ্যান্ড আপডেটেড ভোটার লিস্ট, এই পার্টটা দিলে তো আরও অনেকটাই কমে গেল, 5-7খানা শব্দ কমে গেল, ওই মোটামুটি 100-র কাছাকাছি দাঁড়ালো। এবার লেখাটা একটু খেয়াল করো, দুটো পার্টে আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ততবারই কাউন্ট করতে হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। একটা ওয়ার্ড তুমি সেটা 10 বার লিখলেও 10 বারই গুনতে হবে, মানে ওটা ওরকম নয়। ঠিক আছে, আচ্ছা বেশ, এবার বিষয়ে আসি। এই পার্টটা দুভাবে লিখেছি, এর মধ্যে থেকে কতটুকু নেব কতটুকু নেব না আমার ক্লার্কশিপের জন্য সেই জায়গায় বিষয় আছে, কিন্তু আমি যখন করব তখন বিষয়টা বুঝে নিতে হবে। যেমন লিখলাম, ফ্রিকুয়েন্ট শিফটস অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, সিজনাল লেবারার্স, স্টুডেন্টস মেক্স ইট হার্ড টু প্রুভ রেসিডেন্স। অর্থাৎ এরা যে স্থানান্তর করছে দ্রুত, সেটা সোজা কথায় বিপদে ফেলে দিচ্ছে রেসিডেন্সটাকে প্রমাণ করা। অর্থাৎ তাদের এখানে রেসিডেন্স মানে তারা যে এখানে থাকে সেই ব্যাপারটা প্রমাণ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এটা তো হাউস টু হাউস হবে। অর্থাৎ ভিজিটের সময় যদি না থাকে তাহলে তার নামে নোটিশ পাঠানো হবে যে তুমি যোগাযোগ করো। এবার ধরো সে যদি বাইরেই থাকে, সে আসতে পারছে না ওই সময়, কি করবে? তার প্রসেসটা কি? কোনো অসুবিধা নেই, সে অনলাইন দেবে, বা তার নেক্সট কিন যে আছে, যে আত্মীয় আছে, সে তাকে সাহায্য করবে। বন্ধু যে আছে, সে যে ওখানে থাকে, সে তার ডকুমেন্টসটা দিতে পারে, কোনো সমস্যা নেই। আর না হলে ডাইরেক্টলি তুমি দাও অনলাইন,
তো কিন্তু সেটা তো প্রবলেমেটিক, সবসময় যে সেটা করা যাবে তা তো নয়। অর্থাৎ ব্যাপারটা কিন্তু অর্থাৎ মেক্স ইট হার্ড টু প্রুভ দেয়ার রেসিডেন্স, রিস্কিং দেয়ার এক্সক্লুশন ফ্রম ভোটার লিস্ট। অর্থাৎ এখানে একটা ভোটার লিস্ট থেকে তাদের এক্সক্লুডেড হয়ে যাওয়ার বড় চান্স থাকে, বিপদের ঝুঁকি থাকে, রাইট? নেক্সট, এবার যে পয়েন্টগুলো প্রবলেমেটিক সেটা নিয়ে আমরা বলছিলাম। অর্থাৎ এসআইআর এর ক্ষেত্রে কিছু নেগেটিভ ইস্যু নিয়ে আমরা কথা বলছি, রাইট? মাস এক্সক্লুশন অফ পপুলার আইডিজ লাইক আধার, এই যে আধার, রেশন কার্ডস এটসেট্রা রিমেইনস আ গ্রোয়িং কনসার্ন ইন মেনি। এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই একটা গ্রোয়িং কনসার্ন, মাথা ব্যথার কারণ, ঠিক আছে? ব্র্যাকেটে লিখলাম মার্জিনালাইজড অ্যান্ড মাইনরিটি গ্রুপস, প্রান্তিক এবং যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের জন্য আরও বেশি একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা তুমি লিখতে পারো, নাও লিখতে পারো, আমি জাস্ট মেনি বললেই হয়ে যায়, অযথা লেখা বাড়িয়ে লাভ নেই। আমি কি বললাম, মাস এক্সক্লুশন অফ পপুলার আইডি লাইক, মানে পপুলার আইডি মানে যেগুলো চলছে, আধার, রেশন কার্ডস, এগুলো বাদ দিয়ে দিলে সমস্যা হচ্ছে কি, অনেকের ক্ষেত্রেই মানে অথেন্টিসিটি প্রুফ করাটা সমস্যা হয়ে যাবে। তাহলে এই দুটো পয়েন্ট আমি লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এটাকে অ্যাভয়েড করা যায় কিভাবে আমি পরে বলছি। সো ECI শুড ব্যালেন্স অ্যাকিউরেসি উইথ ইনক্লুসিভিটি, ভেরি 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 ক্রুশিয়াল পয়েন্ট। তাহলে ইলেকশন কমিশনের কাছে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে, এক অ্যাকিউরেসি, যথার্থতা, এবং তার সাথে ইনক্লুসিভিটি, অর্থাৎ অল ইনক্লুসিভ একটা বিষয় থাকতে হবে। আমি এক্সক্লুড করব এই ধারণা মাথায় রাখলে হবে না, অর্থাৎ এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, সো দ্যাট দ্য ফিয়ার অফ ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, আমরা ফ্র্যাঞ্চাইজমেন্ট ব্যাপারটা বুঝি বা ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটা বুঝি। ফ্র্যাঞ্চাইজি যেমন বিজনেসের ক্ষেত্রে ইউজ হয়, ফ্র্যাঞ্চাইজি মানেটা কেউ বলবে আমাকে? জাস্ট শুধু ফ্র্যাঞ্চাইজি কথাটার মানে কেউ যদি বলতে চাও বলতে পারো। আর ডিলারশিপ জাতীয় বিষয়, মানে অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে অথরাইজেশন। ফ্র্যাঞ্চাইজি মানে আমি অমুক একটা ব্র্যান্ড আছে, আমি তুমি সেই ব্র্যান্ডের নেমটা ব্যবহার করো, আমি তোমায় অথরাইজ করে দিলাম, দ্যাট ইজ কল্ড ফ্র্যাঞ্চাইজি। এইবার এই জিনিসটাই ঘুরে আসছে, দেখো কি সুন্দরভাবে। আমরা বলছি ফ্র্যাঞ্চাইজমেন্ট মানে এনফ্র্যাঞ্চাইজমেন্ট, ব্যাপারটা কি? মানে একটা দেশ তোমায় অথরাইজ করছে যে আমার দেশে সরকার নির্বাচনে তুমি ভূমিকা নিতে পারো, তাহলে এটাও তো অথরাইজেশন, এটাও তো ফ্র্যাঞ্চাইজি। ওই যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, ভোটাধিকার, তাহলে সেটাকে আমরা বলছি ফ্র্যাঞ্চাইজি। তাহলে এখানে কি শব্দ ইউজ করা হলো? সো দ্যাট দ্য ফিয়ার অফ ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, অর্থাৎ আমি আর অথরাইজড রইলাম না, ভোট দেওয়ার অধিকার আমার থাকছে না। তাহলে এইটা একটা স্পেশাল ওয়ার্ড ভোটিং এর ক্ষেত্রে, লিগ্যাল যে শব্দটা ব্যবহার হয় সেটা হচ্ছে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, তার ভয় যাতে না থাকে। সো দ্যাট দ্য ফিয়ার অফ ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট অ্যান্ড বায়াস, পক্ষপাত দুষ্ট হওয়া, অর্থাৎ পার্শিয়ালিটি, ইজ রিমুভড। অত্যন্ত সহজে লিখেছি, যাতে করে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট এবং বায়াসনেস রিমুভড হতে পারে বা বায়াস রিমুভড হতে পারে, রাইট? অ্যাবাভ অল, সর্বোপরি, পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল কনসেনসাস, অর্থাৎ রাজনৈতিক এবং লিগ্যাল, অর্থাৎ আইনি কনসেনসাস। কনসেনসাস মানে সম্মতি, বা আমরা বলতে পারি একটা ব্যালেন্স, কথাটা বলতে পারি, দুপক্ষই রাজি আছে, এগ্রিমেন্ট, শুড বি এমড অ্যাট, এটাকেই লক্ষ্যবস্তু করতে হবে, টু হ্যাভ দ্য বেনিফিট অফ এসআইআর। আমরা যদি এসআইআর এর বেনিফিট পেতে চাই তাহলে কিন্তু পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক এবং আইনি কনসেনসাস অর্থাৎ তার যে বোঝাপড়া সেটাকে এনিহাউ আমাদের অ্যাকোয়ার করতেই হবে। আমরা এটা দিয়ে শেষ করতে পারি, এটাকে আবার ছোটও করা যায়, আসছি পরে। বা
আরেকটু বেটার ওয়েতে কিভাবে লেখা যেতে পারে, যে একটু বাস্তববাদী লেখা। আবারও বলছি, এটা কিন্তু অর। The challenging concern, especially in border states, is manipulated documents. আচ্ছা, একটা বড় বাধা যেটা এসআইআর এর ক্ষেত্রে দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে মূলত আবার সেটা কোথায়, বিশেষত বর্ডার স্টেটসে, মানে সীমান্তবর্তী এলাকায়। সেটা কি ম্যানিপুলেটেড ডকুমেন্টস, অর্থাৎ সোজা কথায় যেটাকে আমরা ডুপ্লিকেট বলছি, হ্যাঁ না এইসব, ভালো ভাষায় ম্যানিপুলেটেড ডকুমেন্টস। ব্র্যাকেটে লিখলাম ফেক আইডি কার্ডস আর দ্য ওয়ার্স্ট অবস্ট্যাকলস ফর প্রিপেয়ারিং ট্রান্সপারেন্ট ভোটার লিস্ট। অর্থাৎ এই যে জাল কার্ড, এটা কিন্তু ব্র্যাকেটে লিখলাম লেখার জন্য না, এই ম্যানিপুলেটেড ডকুমেন্টস ব্যাপারটাকে ব্যাখ্যা করলাম, ঠিক আছে। নাও, পলিটিক্যাল রিল্যাক্টেন্স, রাজনৈতিক অনীহা of the concerned state sometimes make it worse. একে তো এই জাল আইডি কার্ডের সমস্যা, আরেকটা হচ্ছে রাজনৈতিক অনীহা, প্রচণ্ড অনীহা অফ দ্য কনসার্ন স্টেট, অর্থাৎ যে স্টেটে হচ্ছে তার সেই স্টেট যদি রাজনৈতিকভাবে অনীহা প্রকাশ করে, সেটা করতে না চায়, কখনো সখনো, সব স্টেটে হচ্ছে তার ব্যাপার নেই, তাই বললাম সামটাইমস, কখনো সখনো সেটা মেক্স ইট ওয়ার্স, আরও খারাপ করে তোলে সিচুয়েশনটাকে, ঠিক আছে। এই পয়েন্টটা একটা পয়েন্ট, দুটো পয়েন্ট প্র্যাকটিক্যালি এখানে আছে, ঠিক আছে। এক নাম্বার এটা, দু নাম্বার হচ্ছে রাজনৈতিক অনীহা। পরের পার্টটা ঠিক আগের মতোই, frequent shift of migrant workers, seasonal laborers, anatana, so make it hard to authenticate their electoral enfranchisement, অর্থাৎ তাদের ভোটাধিকার প্রমাণ করাটা টাফ হয়ে দাঁড়ায়, আমি এভাবেও লিখতে পারি। সো আ পারফেক্ট ব্যালেন্স অফ অ্যাকিউরেসি উইথ ইনক্লুসিভিটি, যেটা বলেছিলাম অলরেডি, ক্যান ক্লিয়ার অফ দ্য ফিয়ার অফ ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট অ্যান্ড বায়াস। একই কথা একটু অন্যভাবে লেখা, ECI শুড এম অ্যাট, এটা আবার অন্যভাবে লিখেছি, জুডিশিয়াল অ্যান্ড পলিটিক্যাল কনসেনসাস, বিচার বিভাগীয় এবং রাজনৈতিক কনসেনসাস তাদেরকে লক্ষ্যবস্তু করে তুলতে হবে ফর ইমপ্লিমেন্টিং এসআইআর, রাইট, সাকসেসফুলি, সফলভাবে এসআইআর প্রয়োগ করতে গেলে এটা করতে হবে। হুইচ ইন টার্ন, যেটা অপরপক্ষে প্রমিসেস টু সেফগার্ড দ্য ডেমোক্রেটিক স্টেবিলিটি অফ দ্য নেশন, যেটা কিন্তু উল্টো দিক থেকে আমাদেরকে কি করবে, কি করে, আমাদের যে গণতান্ত্রিক সাম্য একটা দেশের, সেটাকে বজায় রাখতে, সেটাকে রক্ষা করতে আমাদের সাহায্য করবে, রাইট। তাহলে এখানে ওই পার্টটাকে এভাবে লেখা গেল। এবার হ্যাঁ, এই পার্টটা আমি পুরো নাও দিতে পারি, আমি শুধু এইটুকু দিয়ে ছেড়ে দিতে পারি, এই যে যতটুকু ব্র্যাকেট দিয়েছি তাতেও চলবে, রাইট। তাহলে একটু খেয়াল করো, আমার ওখানে ছিল 100 ওয়ার্ডসের মতো, আর এখানে যদি আমি দুটো লাইন অ্যাড করি, এই লাইনটা আর এই লাইনটা, তাহলে কোনো ব্যাপারই না, তাহলে ওয়েল ফিনিশড ইন 120-25। তাহলে আমি এই জায়গাটার কথা বলছি, একেবারে সহজে লেখা। হ্যাঁ, যেগুলো নতুন শব্দ ইউজ করছি, ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, অথেন্টিকেট, সেগুলো আমি মানে বলে দিচ্ছি পরিষ্কার করে, রাইট, যাতে করে ভবিষ্যতে তোমরা নিজেরাও ব্যবহার করতে পারো। এবার বলো যে এই যে লেখাটা হলে এর মধ্যে কি সমস্যা আছে বা কোথায় কোথায় কি প্রবলেম আছে, মানে বুঝতে কি সমস্যা আছে একটু বলো আমাকে। এখানে ওই একটা প্যারাগ্রাফ, হ্যাঁ ইজ এ ফোকাস, হ্যাঁ তারপরে বাউন্ড, আমার তো এখানে প্রসেসের একটা টাইম বাউন্ড, আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। শোনো, যাদেরই এই প্রশ্নটা আছে তারা প্রত্যেকেই শুনতে থাকো, কালারটা চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। SIR subject is verb, a focused, time-bound, house-to-house voter verification process. Voters verification process, এটা হচ্ছে আমার নাউন, এটা একটা প্রসেস। কেমন প্রসেস? অর্থাৎ এই নাউনটাকে ব্যাখ্যা করছে কে?
এ এ এবং এ, অর্থাৎ ফোকাসড, অর্থাৎ যেটা একেবারে পাখির চোখ করা হয়েছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভাল এক্সপ্রেশন। টাইম বাউন্ড মানে সময় কি বলবো অনুযায়ী কাজটা হবে, অনন্তকালের জন্য ছেড়ে দিলে হবে না। আচ্ছা, টাইম বাউন্ড কথাটার মানে এটা, এই ওর যেটা সমস্যা সেটা হচ্ছে টাইম বাউন্ডেড হলো না কেন, ফোকাস তো হলো। আচ্ছা বেশ, এ ধরনের শব্দগুলোকে আমরা সাধারণত ওই কম্পাউন্ড ওয়ার্ড বলি। কিরকম? ধরো আমি বললাম ধরো আমি বললাম ক্লাউড, CAPPED, ক্লাউড ক্যাপড। আচ্ছা, তারপরে ধরো আমি বললাম যে ন্যারো মাইন্ডেড। এই যে কথাগুলো বলছি প্রত্যেকটা খেয়াল করো একই জাতীয় উদাহরণ। সো ওয়েন আই সে ক্লাউড ক্যাপড, ওয়েন আই সে ন্যারো মাইন্ডেড, ইডি আসছে প্রত্যেক জায়গায়। এবার প্রশ্ন যেটা ভাবছে যে এখানে ইডি আসছে তাহলে এখানে নেই কেন, টাইম বাউন্ডে কেন নেই? আরে টাইম বাউন্ড, বাইন্ড থেকে বাউন্ড হয়েছে, বাইন্ড সেখান থেকে কথাটা এসছে বাউন্ড, তো এটাও বেসি ফর্ম। আচ্ছা, ব্যাপারটা ক্লাউড ক্যাপড মানে কি? মেঘাচ্ছন্ন। এই ক্যাপ মানে টুপি, সেখান থেকে এটাকে পার্টিসিপেলের ব্যবহার করা হলো, ক্যাপড। ন্যারো বুঝলাম, মাইন্ডেড, মাইন্ড থেকে মাইন্ডেড, এক্স্যাক্টলি এখানেও তাই করা হয়েছে। টাইম বাউন্ড, বাইন্ড থেকে বাউন্ড হয়েছে। আচ্ছা, এবার বোঝা গেছে? রাইট? না 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 না, একদমই না। যাই হোক, ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে হাউস টু হাউস ভেরিফিকেশন প্রসেস। আচ্ছা, দেখে নাও আর কারো কোনো প্রশ্ন এখান থেকে আছে কিনা লেখার থেকে। হ্যাঁ, ব্র্যাকেট ইউজ করা যেতে পারে। আমি একটা ব্র্যাকেট বোঝানোর জন্য এমনি একটা একটু কোনো ব্র্যাকেট কোনো একটা বোঝাতে গিয়ে ফট করে ব্র্যাকেট ইউজ করলে না করবে না, করবে না, একদম করবে না। এটা আমি তোমাদের বোঝাবার জন্য করলাম। ব্র্যাকেট কি করতে পারো, বড়জোর শর্ট ফর্মটা আমি লিখলাম SIR, ECI, সেটা হতে পারে, ঠিক আছে? আদারওয়াইজ কোনো ব্র্যাকেট করবে না, ওটা আমি তোমাদের বলার জন্য করলাম। বেশ, আচ্ছা দেখে নাও আর কারোর কোনো। হ্যাঁ, যে কোনো একটারও আমি ব্যাপারটা এভাবে বললাম যে তুমি চাইলে এই যে এই লাইনটা আর এই লাইনটা দিয়েও শেষ করে দিতে পারো। আচ্ছা, মানে ওই তিন প্যারাগ্রাফ লিখে আপনি যে ওই 5 নাম্বার প্যারাগ্রাফে প্রথম তিনটে লাইন যে ব্র্যাকেট করে দিয়েছেন ওইটাও আমি ওইটুকু লিখে ছেড়ে দিতে। হ্যাঁ, মাঝখানের লাইনটা নেই কিন্তু, ফেক আইডি কার্ড যেটা নেই। হ্যাঁ, ওইটুকু দিয়ে ব্যাস ব্যাস, হ্যাঁ দিয়ে দিলে। আর হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। আর একটু ভালো নোটে শেষ করতে পারলে ভালো হয়। আমি যেটা বলেছিলাম যে কোনো রাইটিং যখন আমরা লিখবো, সমালোচনা শেষে না করে শেষটা যদি একটা ভালো কিছু লেখা যায়, যেমন আমি এখানে লিখলাম যে স্টেবিলিটি অফ দ্য ডেমোক্রেটিক স্টেবিলিটি অফ দ্য নেশন আপহোল্ড করতে সাহায্য করে, ব্যাস করে দিলাম, এইটুকু লিখতেই পারি, তাহলেই ঝামেলা শেষ, ঠিক আছে? আচ্ছা বেশ, হ্যাঁ হ্যাঁ বলো বলো। হুম, নট নেসেসারিলি, তুমি এখানে তোমার ইচ্ছে মতো স্ট্যান্ডার ওয়াইজ ভাগ করে নিতে পারো। মানে সেখানে তুমি 4টে স্ট্যান্ডার লিখতে পারো, 3টে স্ট্যান্ডার লিখতে পারো। ইউজুয়ালি যেহেতু খুব ছোট রিপোর্ট, তো তাই আমরা যেটা বলি যে 2টো বা 3টে, আইডিয়ালি 3টে প্যারাগ্রাফের মধ্যে শেষ করা বেটার। আমরা যেমন আগের দিন বলছিলাম ফার্স্ট প্যারাগ্রাফে কী থাকবে, সেকেন্ড প্যারাগ্রাফে কী থাকবে, থার্ড প্যারাগ্রাফে কী থাকবে, এই বিষয়টা SIR কি কী বিষয় কী বৃত্তান্ত বলে দিলাম। ফার্স্ট প্যারাগ্রাফ, নেক্সট।
নেক্সট হচ্ছে এসআইআর নিয়ে ইলাবোরেশন। থার্ড প্যারাগ্রাফ তার যে প্রবলেমস আছে এবং সলিউশন, শেষ। স্মার্ট রাইটিং হলো। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ ওসবের সময় নেই পৌলমী, একদম সময় নেই। 8 মিনিট টাইম, টপিক দেখব, এক নিঃশ্বাসে লেখা শুরু করে দেবো। এবার কথার কথা বলছি, ধরো কথার কথা বলছি, এমন কিছু বিষয় এলো যেটা আমি প্রিপেয়ারই করিনি। যেমন এবারই বাংলাতে যে মিসলেনিয়াসের প্রশ্নটা এসছে, ভ্রমণ সাহিত্যের ওপর লিখতে দিয়েছে। আর এমন নয় যে আমাকে দিয়েছে আমি অন্য কিছু লিখতে পারি। তারে যে লিখবে সে কি তাহলে ছেড়ে আসবে? আমার ভ্রমণ সাহিত্য পড়া নেই, ঠিক আছে, আমি জাস্ট ভ্রমণ সাহিত্য মানে এইটুকু তো বুঝি যেখানে ভ্রমণের অভিজ্ঞতা লেখা আছে। তাহলে ভ্রমণ অভিজ্ঞতা একটা মানুষের জীবনে কতটা কাজে লাগে সেটা নিয়ে লিখে দিলাম। আমি পার্টিকুলার কিছু বইয়ের নাম নাই বললাম, তাতে নাম্বার কম পাবো কিন্তু পাবো তো। এক্স্যাক্টলি। তাহলে আমার যদি কোনো জিনিস এরকম হয় যে এটা কারোর হাতে নেই, ধরো এবারে মিসলেনিয়াসে যে কাণ্ডটি ঘটেছে বাংলাতে, ওই জিনিসটি সবাই প্রায় মানে একেবারে ল্যাজে গোবরে করে এসছে প্রত্যেকে। আমি মানে আরে স্যারেরাই প্রিপেয়ার না, মানে যারা করিয়েছে ভ্রমণ সাহিত্য নিয়ে তারা করাবেন কেন? এটা একটা অদ্ভুত টপিক, এত ইম্পর্টেন্ট টপিক থাকতে ওটা আসবে কে জানে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমি যত ভ্রমণের আমি একটু বিষয় জানি ফটাফট ভ্রমণ নিয়ে শুরু করে দেবো, ঠিক আছে? ভ্রমণের উপকারিতা বা উপকারিতা বলবো না, ভ্রমণ কী করে আমাদের সাহায্য করে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল গ্রোথে সেটা নিয়ে লিখবো ব্যাস। এবার সেটাকে জাস্ট ওখানে মোল্ড করে দেবো, যে বই পড়লে সেই বিষয়টা মানুষের মধ্যে ঢোকে, ইনস্টিলড হয়, সেটাকে নিয়ে লিখবো আমরা কীভাবে এনরিচ করতে পারি। এইটুকু আমার কাজ, এটাকে মানে নিজেকে এস্টাবলিশ করতে হবে। আর ওটা কিন্তু বারবার বলছি, যে একসাথে 30টা লেখা লিখে 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 তৈরি করে যাবে, তার মানে কনফিডেন্সই এরকম জায়গায় চলে যাবে সে ভাবতে পারবে না। যে কোনো লেখাকে ওই লেখাগুলোর থেকে নিয়ে 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 মেটেরিয়াল ঠিক দাঁড় করিয়ে দেবে। ওই কারণেই আমি বলছি লেখাগুলোকে তৈরি করো, লিখে লিখে 5 বার 6 বার করে লিখে তৈরি করে ফেলো মুখস্থর মতো। লোকে বলবে যে কেমন করছে, মুখস্থ করছে, এটা আবার ঠিক কিনা, ওসব গুলি মারো। পরীক্ষা তোমার, চান্স পাওয়ার বিষয় তোমার। কনফিডেন্স কথা বলবে, 5টা আইটেম যখন যে মুহূর্তে তৈরি হয়ে যাবে না, কনফিডেন্স কথা বলতে শুরু করবে। তো ওই কারণেই আমি বলছি লেখা তৈরি করে ফেলো, রাইট? এবারে আমি হ্যাঁ বলো। বলছি ধরুন যেটা আমি তৈরি করেছি, এবার সেই সম্পর্কে ডেটা আমার জানা নেই, এক্স্যাক্টলি ডেটা দিলে আমি কি সেখানে বানিয়ে দিতে পারি? 100% খেয়াল রাখবে, ডেটা সবচেয়ে বড় ওয়াক্সিং ধোঁকাবাজির জিনিস। তোমাকে ডেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে তো কোনো চিন্তাই নেই। এবার আমার কিছু বুঝতে পারছি যে লেখাটার মধ্যে একটু ডেটা দিলে ভালো হয়, চোখ কান বুঝে ডেটা দাও, কেউ ডেটা চেক করতে যাবে না, তোমার লেখাটা বাস্তবসম্মত হলো কিনা সেটা দেখবে। এবার ধরো কথা বলছি, এলিমেন্টারি একটা এডুকেশনের একটা বিষয়ে পার্ট নিয়ে লিখতে দিয়েছিল একবার বিসিএসে, সেখানে ওই বাচ্চাদের স্কুলের ব্যাগের ওজন বেশি হয়ে যাচ্ছে, মানে তাদের উপর এত বোঝা, এটা নিয়ে লিখতে দিয়েছে। তো একজন লিখেছে, ভালোই লিখেছে, আমার স্টুডেন্ট, সে অলরেডি সার্ভিসে আছেও, ভাগ্য ভালো তার অন্য জায়গা দিয়ে সেটা মেকআপ হচ্ছে। সে করেছে কি, এক্সাইটমেন্টে এসে যে এটা একটু ডেটা দিতে পারলে ভালো হয়, সে খুব সুন্দর করে লেখাটা লিখেছে, যে একটা কম্পারেটিভ স্টাডি দিয়েছে যে আমরা যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইস্টার্ন ওয়ার্ল্ড সব কিছুর সঙ্গে তুলনা করি ভারতবর্ষের,
ভারতবর্ষ নিজেই ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে, কিন্তু আমি যদি জাপানের কথা ভাবি, চায়নার কথা ভাবি, একটু উন্নত দেশগুলোর কথা ভাবি, আবার ওয়েস্টার্ন কান্ট্রির কথা ভাবি, কোথাও বই নিয়ে যাওয়ার নিয়ম নেই। বইয়ের লকার স্কুলে আছে, বাড়িতে পড়াশোনারও ব্যাপার নেই সেখানে, যা হবে স্কুলে হবে, একটা নির্দিষ্ট এজ অবধি অবশ্য। তো সেখানে ভারতবর্ষে এই চাপটা কেন? তাহলে কি আমরা সত্যি সত্যি উন্নতি করছি, নাকি আমাদের ওই লিগ্যাসিটা পেছন দিকে যাচ্ছে? আমি যদি পুরোনো দিনের কথা ভাবি, বেদাস, শ্রুতি, সেখানে শুনে শুনে মনে রাখতে হচ্ছে, বইপত্রের চাপ নেই, তাহলে তারাও তো আমাদের থেকে বেশি উন্নত ছিল। তাহলে আমরা কি আদৌ মানে আর উই মার্চিং টু আ বেটার ফিউচার? এই প্রশ্নটা তুলে সুন্দর লিখেছে সে, তাকে ঠিক যেভাবে তৈরি করে দিয়েছি সে দু চারটে জিনিস মিলিয়ে ফাটাফাটি লিখেছে। এক্সাইটমেন্টে এসে কাণ্ডটি করেছে কি, বলেছে অ্যাকর্ডিং টু আ রিসেন্ট ডেটা, মানে কোনো একটা ইউনিভার্সিটির কথা বলেছে যে এই ইউনিভার্সিটির ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যারা বাচ্চাদের যারা স্কুল ব্যাগ এরকম নিয়ে যায় তাদের ক্ষেত্রে 47%-এর মধ্যে ওই স্পন্ডিলোসিস অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডিলোসিসের বিরাট চান্স থাকে। এই হচ্ছে বার খেয়ে লেখা। এই যে লিখে দিল 47%, এটা তো একটা মানে অসম্ভব, হতেই পারে না। 47% বাচ্চা সার্ভাইকাল স্পন্ডিলোসিসের চান্স আছে, এরকম লেখা লিখতে গিয়ে বাঁধনটা নেই, মানে এক্সাইট। এবার ভাগ্য ভালো, লেখাটা খুব ভালো বলে ওই বিষয়টা ইগনোর করে গেছেন বা অতটা খেয়াল করেনি, কিন্তু ওইটুকু তা নিয়ে শুধু একটু খেয়াল রাখতে হবে যে আমি যেন ওভার এক্সাইটেড হয়ে এরকম কোনো ডেটা না দিয়ে ফেলি। আদারওয়াইজ কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। বোঝাতে পারলাম? ওকে ওকে। আমি কি বললাম? গ্রামাটিক্যালি কারেক্ট, কোনো স্পেলিং এরার নেই, ব্যাস এইটুকু। এইটুকু যদি করতে পারো বাবা, চোখ কান বুঝে বলে দিচ্ছি 10-এ 5-6 কেউ আটকাতে পারবে না, অনেক। কারণ এইটুকু পেতেই পাগল, মানে কালঘাম ছুটে যায়। গ্রামাটিক্যালি কারেক্ট হবে, স্পেলিং এরার থাকবে না, মন্ত্রের মতো মাথায় এইটুকু জিনিস ঢুকিয়ে নাও। এতে কোনো মেরিট জাজমেন্ট হবে না, কারণ লেখার মান বাঁচতে গেলে মানে নিজের মানহানি হয়ে যায় যারা দেখছে তাদের। সুতরাং ওই কারণে বলছি এখানে মান টান কোনো ফ্যাক্টরই না। ওই ভালো করে কমপ্লিট করো লেখা, লিখে 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 কমপ্লিট করো। হ্যাঁ, দিব্যি যে ধরনের লেখা আমরা পাচ্ছি, এটা যদি প্রডিউস করতে পারি তাহলে 7ও পাওয়া যায়, 7 to 8 পাওয়া কেন যাবে না? ইজিলি পাওয়া যেতে পারে। আচ্ছা এবার হ্যাঁ ম্যাটার আছে। এবার তুমি যদি আমায় উল্টে প্রশ্ন করো, স্যার আপনি জানলেন কি করে? আপনি তো বলে দিলেন কথাটা। হ্যাঁ, সেখানেও কিন্তু আমার উত্তর দেওয়ার দায় থাকে। মনে রাখবে এই খাতার উত্তর ওভাবে পাওয়া যায় না, সেটা একমাত্র সম্ভব হয় তখনই যখন আমি RTI করি, অর্থাৎ টাকা জমা দিয়ে আমি RTI করছি, জানতে চাইছি যে মানে আমার এই কোথায় কত নাম্বার এসছে সেই বিষয়টা, তখনই একমাত্র সেটা জানা যায়, আদারওয়াইজ সম্ভব নয়। ষাটে 50-এ না, 60-তে পরীক্ষা, ঠিক আছে? 60 মানে 3টে করে 10 করে রয়েছে। তাহলে কেউ যদি ঠিকঠাক লেখা দিতে পারে, কোনো রকম ভুল ছাড়া মোটামুটি একটা লেখা যদি দাঁড়ায় ঠিকঠাক, চোখ কান বুঝে সেখানে 50% নাম্বার চলে আসবে। ঠিক আছে, চোখ কান বুঝে। ও সরি সরি, না 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 না, আমি ভুল বললাম, না না না, হ্যাঁ 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 হ্যাঁ, না 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 না, আমি আগের পরীক্ষার সাথে গুলিয়েছি, না 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 না, একদম ঠিক 50। হ্যাঁ, ওখানে 25 ইজিলি চলে আসে, ইজিলি চলে আসে। হ্যাঁ, যদি ঠিক করে তুমি দিতে পারো, মানে জাস্ট চলনসই একটা লেখা হলেই হবে, ব্যাস। এর ঘোর বাস্তব বললাম, ঠিক আছে? এবারে আসি যে লেখাটা রয়েছে, এটাও একবার চলে আসা বিষয়,
ডে লাইট রবারি অ্যাট ফ্ল্যাট এম বাইপাস। যাই হোক, এম বাইপাসটা আমি ঢুকিয়েছি, মানে ডে লাইট রবারি নিয়ে লিখতে বলেছিল, অবশ্যই ক্লার্কশিপের লেখা নয়, এটা আমাদের WBCS এর একটা পার্টের লেখা। জাস্ট আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, এটা আবার সেই ট্র্যাডিশনাল টপিক। ঠিক আছে, কি লিখেছে? ড্রাফট রিপোর্ট অন আ ডেসপারেট রবারি টেকেন প্লেস অ্যাট আ বিজি রোড অফ আ সিটি ইন ব্রড ডে লাইট। কোনো ক্লু নেই, কোনো কিচ্ছু দেয়নি, কোনো পয়েন্ট দেয়নি, জাস্ট এইটুকু লিখতে বলেছে। আমি এম বাইপাসটা আমি অ্যাড করেছি, এটা বিষয়। বাই এ স্টাফ রিপোর্টার, এই পার্টগুলো আমি ইচ্ছে করেই লিখিনি, এটা তোমরা যেমন পারো তেমন লিখবে। ঠিক আছে, বাই এ স্টাফ রিপোর্টার, হ্যাঁ না তা না, এটা যেমন লেখার আছে এটা তোমাদের ইচ্ছে, এখানে আমি হাত দেবো না। তোমরা লিখলে এখানে আমি প্লেস লিখেছি, অবশ্যই ডেটটা দেবে, ইচ্ছে করে আমি লিখিনি, দেখে শুরু করে দেবে। ইন আ ডে লাইট রবারি আ সিঙ্গেল পার্সন, একদম খেয়াল করে রাখো, যে জিনিসগুলোতে আমরা এগিয়ে থাকতে পারি, আমরা আর 5 জনের থেকে কোথায় লিড করতে পারি, সেই জায়গাগুলো বুঝে নিই। ইন এ ডে লাইট রবারি a single person robbed a 45-year-old woman of jewelry and 30,000 in cash while she was alone at her South Purpachal Hospital Road flat of EM bypass near Prince Anwar Shah Road, right? এই যে ডিটেলিংটা, এটা আমি জাস্ট দিলাম প্রুফ করার জন্য, তোমাকে এত ডিটেলিং না দিলেও চলবে, জাস্ট এরিয়াটার নাম বললেই হবে। ঠিক আছে, কানেক্টার অন ফ্রাইডে, তাহলে এখানে ছোট করার অনেক জায়গা থাকছে, আমরা বুঝতে পারলাম। তো এই ঘটনাটা ঘটেছে, আমি এটা দিলাম, যোগ করলাম কি, এ সিঙ্গেল পার্সন, একটা মানুষই এই কাজটা করেছে। দেখবে রবারির ক্ষেত্রে লিখার সাহসই কেউ করবে না, রাইট? আমি ঘটনার ভয়াবহতাটা বোঝানোর জন্য বললাম, তার মানে স্পেসিফিক পার্সন, তার কাছে সমস্ত খবর ছিল, এই বৃদ্ধা যে একা, বা যেভাবেই হোক, যেটা বলতে পারি ভদ্রমহিলা একা, এবং সেখানে সে কী করেছে, রব অফ করেছে। আচ্ছা খেয়াল করবে, রবড অফ এই দুটো কিন্তু একসাথে থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই জিনিস ছিনিয়ে নিয়ে চলে গেছে অমুক জায়গায়, অধিকাংশই লিখবে গ্যাং অফ রবার্স, হ্যানা তানা এসব লিখবে, আমি সেখানে এখানে আলাদা একটা জায়গা রাখতেই পারি। দ্য রবার রিপোর্টেডলি টায়ার্ড দ্য হ্যান্ডস অফ এই শিভানী কর্মকার, এই যা খুশি একটা ফিকটিশিয়াস নেম XYZ তুমি দিয়ে দিতে পারো। আমি কি লিখলাম? রিপোর্টেডলি টায়ার্ড, মানে এটাকেই যদি বড়, মানে আমাকে রিপোর্টেডলি কথাটা কেন, কারণ আমি সেটা জানি না, আমি খবরটা পেয়েছি কার কাছ থেকে, যে তার হাত পা বাঁধা হয়েছিল। আমি বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কি বলবো, অনলুকার্স, অর্থাৎ প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, বা আমি বলতে পারি অ্যাজ আ লোকাল রেসিডেন্ট সেড। তো এই কথাটাকেই শর্টে বললাম, রিপোর্টেডলি, জানা গেছে, যেমন রিপোর্ট হয়েছে সেই অনুযায়ী। সো টায়ার্ড দ্য হ্যান্ডস অফ শিবানী কর্মকার উইথ প্লাস্টিক স্ট্র্যাপস অ্যান্ড কনফাইন্ড হার টু দ্য টয়লেট, তাকে টয়লেটে রাখা হয়েছে। এগুলো জাস্ট নিজের থেকে তৈরি করে দেওয়া, তাকে টয়লেটে বেঁধে রাখা হয়েছে যাতে আমার রিপোর্টটা একটু অন্যরকম শোনায়। নেক্সট, her husband Shamur, a building contractor, was not at home at that time. স্বাভাবিক ব্যাপার, এটা তো আর বলে বোঝানোর কিছু নেই, লাইন বাড়ানোর বাড়িয়ে দিলাম এটা। While one person entered the flat, cops did not rule out the involvement of others who might have been waiting outside the building. ঠিক আছে, কি লিখবো, রবারি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এর বাইরে আমাকে কিছু লিখতে হবে তো। এইগুলোকে একটু নিজে থেকে তৈরি করো এখনই, যাতে এ জাতীয় যে কোনো জিনিস এলেই নিজে থেকে করা যায়, রাইট? এই লেখাগুলো প্র্যাকটিসের জিনিস। কি বলছি, while one person entered the flat, যখন একজন মানুষ ঢুকেছে, কমা দিলাম, লিখছি cops did not rule out, মানেটা কি? did not rule out মানে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না, মানে এটাও সম্ভব হতে পারে, অর্থাৎ
দে ডিড নট রুল আউট, এই ব্যাপারটাকে নাকচ করছে না, সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। দ্য কিসের সম্ভাবনা? দ্য ইনভলভমেন্ট অফ আদার্স হু মাইট হ্যাভ বিন ওয়েটিং আউটসাইড, অর্থাৎ যারা হয়তো বাইরে দাঁড়িয়েছিল বিল্ডিংয়ের। ক্লিয়ার? এটা যে কোনো ইনসিডেন্টে তুমি লিখতে পারো, রবারি মানে যে কোনো রকম ডাকাতি, স্ন্যাচিং, হ্যানা ত্যানা সব কিছুর ক্ষেত্রে, রাইট? কোনো মানে মারপিটের ক্ষেত্রেও লিখতে পারো, যেরকম একটা আনরুলি ইনসিডেন্ট হয়েছে, সেখানে গিয়ে বা দুজন গিয়ে করেছে, কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, হয়তো গোটা গ্যাংটাই বাইরে দাঁড়িয়েছিল, সেক্ষেত্রেও লেখা যায়, রাইট? তারপর কি লিখছি? একটা কোট ইউজ করছি, দ্য ওম্যান ইজ স্টিল ইন ট্রমা and we are waiting for her to get better so that she can answer our questions and fill the gaps in her statements, said an officer from Gorifa police station. এবার পুলিশ স্টেশনের কোনো আধিকারিক এই কথা বলেছেন যে এখনও সে ট্রমাটাইজড হয়ে আছে, আমরা ওয়েট করছি তার সুস্থ হয়ে ওঠা অবধি, যাতে এই গ্যাপগুলো আমরা মিসিং লিঙ্কগুলো সাজিয়ে নিতে পারি। ব্যাস, শেষ। মোটামুটি এই যে লিখলাম, আমার কাজ শেষ। ঠিক আছে? আর একটা কথা ছোট্ট লিখলেই কিন্তু আমার রিপোর্ট শেষ হয়ে যায়। ইভেন আমরা দেখো, খেয়াল করো, এইটুকু মাত্র লিখেছি, এখানে হয়তো হার্ডলি ওই রাফলি 100 ওয়ার্ডস, তাও হবে না হয়তো। ঠিক আছে? দ্য অ্যান্টি ডকাইটি সেকশন of the detective department along with other wings of the police is also helping the local cops in the probe. দরকার নেই যদি তোমাদের লেখার বিষয় না থাকে। ঠিক আছে? After someone had left for work on Friday morning, somebody rang the doorbell. কেউ একজন সোজা কথায় ঘন্টা বাজিয়েছিল। As she opened the door, an unidentified person entered the flat with a knife and asked her to hand over all her valuables like ornaments, hana tana. এগুলো যে কোনো জায়গায় লেখা যায়। তোমার মনে হলে স্যার আমি এসব দেবো না, ওমেন টোমেন দেবো না, আমি এই ঘটনাটা দেবো, কারণ এটা তো সব জায়গায় পড়ি, এইটা দেবো, দাও, কোনো আপত্তি নেই। তাহলে তুমি এই 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 যে পুলিশের বয়ানটা, এটা বাদ দিয়ে দাও, এটার জায়গায় এটা করে দাও, যেটা খুশি। কারণ আমি দেখছি যে যারা যারা এখানে পার্টিসিপেট করছে আমাদের ক্লাসে, তারা সবাই যে একইভাবে ট্রেন্ড হবে তার তো কোনো মানে নেই। তারা হয়তো এটা লিখতে অসুবিধে আছে, এটা লিখবে যেটা কমন শোনা যায় সব জায়গায়। তারা হঠাৎ করে বাড়িতে ফোর্সিবলি এন্টার্ড, গেট ক্র্যাশড, এই কথাগুলো আমরা পাই, খুব কমন, বই খুললেই পাই। এই গেট ক্র্যাশড মানে ফোর্সিবলি এন্টার্ড আর কি, জোর করে ঢুকেছিল, ঠিক আছে, তাকে বেঁধে রেখেছিল, এই এই জিনিস ডিমান্ড করেছিল, তাহলে এটাই লিখবো, অসুবিধা নেই। হি স্ন্যাচড এ গোল্ড চেন, এই ডিটেলিংটা এখানে লিখেছি, সে জয়েন্ট সিপি অমুক অমুক তমুক। আর একদম লাস্টে এই পার্ট থেকে কোনটা নেব আমি একটু বলে দিচ্ছি। দ্য ওম্যান alleged that a man had confined her in the toilet and rummaged through the almirahs. এগুলো খেয়াল করে রাখবে, যে কোনো জায়গায় লেখা যায়। এই যে তন্ন তন্ন করে খোঁজা, দ্য ভার্ব ইজ রামেজড, ঠিক আছে, অর্থাৎ ড্রয়ারে আলমারিতে তন্ন তন্ন করে তারা খুঁজেছে, স্বাভাবিকভাবে এই ধরনের লেখা হয়, এটা দিয়েও লিখতে পারো, শুরু করতে পারো, কোনো আপত্তি নেই। নাও দা একদম পরিষ্কার বলছি, হেইস্ট টুক প্লেস। হেইস্ট কথাটার মানে হচ্ছে এই যে ব্যাপারটা লন্ডভন্ড গন্ডগোল, এই বিষয়টা, দ্যাট টুক প্লেস ইন 10 to 15 minutes। এই যে আকচা আকছি, এই যে পুরো ঘটনাটা 10-15 মিনিটের মধ্যে ঘটে গেছে। শি টোল্ড কপস, পরে তিনি বয়ানে এই কথা জানিয়েছেন। আফটার দ্য ম্যান লেফট, দ্য ওম্যান রেইজ অ্যান অ্যালার্ম অ্যান্ড এ নেইবার রাশ টু দ্য ফ্ল্যাট অ্যান্ড রেস্কিউড হার। এই পার্টটা আবার খুব কমন, এ নেবার রাশ টু দ্য ফ্ল্যাট অ্যান্ড রেস্কিউড হার। ঠিক আছে, প্রতিবেশীরা ছুটে গেছিল, আগুন জ্বালাবার সময় লিখতে পারো, ডাকাতির সময় লিখতে পারো, কেউ অসুস্থ হয়ে পড়েছে সেই কথা লিখতে পারো, যে এই প্রতিবেশীরা দৌড়ে গেছে, সেভ করেছে, লোকালরা দৌড়ে গেছে, সেভ করেছে, ঠিক আছে, সেই চক্রবর্তী। সো কপস আর চেকিং দ্য সিসিটিভি ফুটেজ অফ দ্য এরিয়া, দে আর লাইকলি টু ড্র এ স্কেচ অফ দ্য অ্যাকিউজড following the description given by the woman.
লাইকলি টু ড্র মানে কি, এই জাতীয় কথা কেন লিখবো? এখানে লাইকলি টু ড্র মানে, লাইকলি কথাটা এখানে মানে হচ্ছে খুব সম্ভবত, প্রবাবলি, রাইট? অর্থাৎ কপস, পুলিশ খুব সম্ভবত একটা স্কেচ আউট করার চেষ্টা করবেন এই যে যার নামে অভিযোগ আছে তার, ঠিক আছে? যেমন মানে বর্ণনা পাওয়া যাবে মহিলাটির থেকে, রাইট? Cops are also keeping tabs, right, on the movement of some legal goons. এটা খুব প্রফেশনাল একটা ল্যাঙ্গুয়েজ। Cops are also keeping tabs on the movement of some local goons. অর্থাৎ নজর রাখা, কিপিং ট্যাবস অন দ্য মুভমেন্ট, এটা একটা ফ্রেজাল অ্যাপ্লিকেশন। যে কোনো বিষয় সম্পর্কে তদন্ত বলো, যা খুশি বলো, সে জায়গায় লেখা যেতে পারে, ঠিক আছে? চলাফেরার উপর নজর রাখা, স্থানীয় কিছু দুষ্কৃতীদের চলাফেরার উপর পুলিশ নজর রাখছে, ইজিলি লেখাটাকে দাঁড় করিয়ে দেওয়া যেতে পারে। এবং আমি বলবো লাইন টু লাইন, যে লাইনগুলো আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলো, যেমন এইটা, যেমন এই পার্টটা, যেমন এই পার্টটা, রাইট? এগুলো লিখে লিখে তৈরি করে ফেলা, যে কোনো রিপোর্টে যাতে আমি লিখতে পারি, ঠিক আছে? দেখবে মানে জাস্ট আ কেক ওয়াক, কিচ্ছু নেই এর মধ্যে। আমি কি বোঝাতে পারলাম? বিষয়গুলো রেডি হচ্ছে কি? হ্যাঁ স্যার, স্যার একটা খালি প্রশ্ন স্যার, বলো। আপনি ওই গড়পা স্টেশন, হ্যাঁ। ওটা মানে ফাইনাল লিখ বলবেন? না না, গড়ফা লিখতেই হবে এমন কোনো কথা নেই, তুমি যা খুশি লেখো। হ্যাঁ হ্যাঁ করে ওই যে হাজবেন্ড সামার থেকে হ্যাঁ হ্যাঁ গড়পা পুলিশ স্টেশন হবে, এইটা দেওয়া যেতে পারে, বদলে বাকি যেগুলো বলেন ওইগুলো দেওয়া যেতে পারে। একদম 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 একদম। মানে আমি যদি লাস্টে নাম লিখতে চাই যে গড়পা পুলিশ স্টেশন বলতে দিতে পারি, এরপর রিপোর্টটা একদম ঠিক আছে। ঠিক আছে। বড় জোর তুমি বললে যে পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে, দে আর কিপিং আ ক্লোজ ওয়াচ অন দ্য কি বলবো এরিয়া বা অন দ্য সিচুয়েশন, বা আমি যেমন বললাম কিপিং, স্যার তাহলে গড়পা পুলিশ স্টেশনটার উপর যদি এই লাস্ট প্যারাগ্রাফের লাস্ট লাইনটা জুড়ে দিই, একদম হয়ে গেল। অলসো হ্যাঁ, কিপিংটা একদম এটা একটা cops are checking CCTV footage of the area or they are, ওটা তো স্যার দিতে পারবো তারপরের লাইনটা তো দিতে পারবো। কেন পারবে না? তুমি দিলেই, তোমার যদি মুখস্থ থাকে, লিখে লিখে তৈরি করো, তুমি দিয়ে দেবে, কোনো চাপ নেই, ঠিক আছে? যে কোনো ইনসিডেন্টের ক্ষেত্রে বলা যায়। বলো নেক্সট। বাবা 100 করো না কুন্তল, মুশকিল হয়ে যাবে। মানে 100, ঘটনাটা বলি একটু পরিষ্কার করেই বলি, এরকম তো কোনো রুল নেই, কিন্তু 100 ওয়ার্ডের মধ্যে একটা রিপোর্ট করলে না, খুব ভালো যে রাইটিং জানে সে হয়তো 100-র মধ্যে লিখে দেবে, নাহলে কিন্তু একটা অভাব বোধ হবে। 100 মানে হচ্ছে 10খানা থেকে 15খানা লাইন্স, মানে লাইন্স বলছি আমি, সেন্টেন্স নয় কিন্তু। 10 থেকে 15খানা লাইনে 100 ওয়ার্ড ঢুকে যায় আরামসে। এবার এই 10-15 লাইন্সের একটা রিপোর্ট হলে কিন্তু খুব ভালো লেখা প্র্যাকটিস করতে হবে। ছোট লেখা প্রবলেম, বড় লেখা তবু হয়ে যায়, ছোট লেখা খুব কঠিন। করতে পারলে আমার কোনো আপত্তি নেই, মানে ভীষণ ভালো, কিন্তু আমার সন্দেহ আছে অন্তত 120 না হলে জায়গাটাকে কি দাঁড় করানো মুশকিল হয়। তো 3টে প্যারাগ্রাফ যদি কাছাকাছি আনতে চাই, ওরকম একটা ইকুয়েশন আমার দরকার হয়, ঠিক আছে? বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? রাইট। এবার একটু দেখে নাও বাকি জন যারা আছো তাদের কোনো কোয়েশ্চেন। হ্যাঁ, শুন, ব্যাপারটা আমি বলি, ঘটনাটা একটু বলি। দেখবে যখন ডিরেকশন থাকেও তখন কিন্তু বলা হয় ইউজ XYZ ইনস্টেড অফ ইয়োর নেম,
বা ইনস্টেড অফ দ্য নেম অফ দ্য রিপোর্ট এরম বলে। এবার হ্যাঁ, কোনো জায়গায় যদি পরিষ্কার বলে দেয় যে নেম, ডেট, প্লেস এসবের জায়গায় XYZ লিখবে, তাহলে আমার কিছু করার নেই, হাত পা বাঁধা। আদারওয়াইজ আমি কিন্তু লিখবো মানে একটা ফিকটিশাস জায়গার নাম লিখতেই পারি। আমি লিখলাম হাতিমপুর পুলিশ স্টেশন, তো সমস্যা কোথায়? কোনো চাপ নেই। আচ্ছা, এবার বারণ করা হয়, তার একটা ভ্যালিড রিজন আছে, কারণ আছে। তার কারণ ক্যান্ডিডেট যাতে তার নিজস্ব ইনফরমেশন কমিউনিকেট না করতে পারে, অর্থাৎ ম্যাল প্র্যাকটিস যাতে না হয়। রিপোর্টারের জায়গায় যদি তুমি তোমার নাম দাও, তাহলে ক্যান্ডিডেটের নাম শো হয়ে গেল, তো ওই কারণে এটা বারণ করে, এছাড়া অন্য কোনো কারণ নেই। ঠিক আছে, তো ওই কারণে আমরা বলি যে XYZ রিপোর্টারের জায়গায় বললাম লিখে দিতে। এবার জায়গা টাইগার ক্ষেত্রে যদি বলে লিখতে, লিখলাম, আর না হলে যে কোনো একটা জায়গার নাম লিখলেই হলো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা ফাইন, এবার আমাকে বলো যে কি মনে হচ্ছে, ইজ ইট ইন ইউর রিচ? মানে ব্যাপারটা কি একটা দাঁড় করানো যাবে? মানে বিষয়টা নিজেদের আয়ত্তে মনে হচ্ছে কি? এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, প্র্যাকটিসটা কিন্তু আমি বারবার বলতে চাইছি যে এই যে অল্প ওয়ার্ডের মধ্যে লিখে প্র্যাকটিস করাটা মাস্ট। ঠিক আছে, ওইটা একটু মাথায় রাখো। আর আমরা নেক্সট বসছি হচ্ছে মঙ্গলবার, টাইমটা 8:30, সেখানে 9টা নয় 8:30। আর আজকে আমি এই কারণটা বললাম যে কেন বসছি, কারণ আমার যেহেতু এর পরের ক্লাসটা খুব ক্লোজ থাকে, ফলত আমাকে বসতে হচ্ছে, উপায় থাকছে না এই কারণেই। যাই হোক, অসুবিধা নেই, আমাদের রেকর্ডিং তো রইলই, সবাই দেখেও নিতে পারবে। PDF পাঠিয়ে দিচ্ছি, বাট নেক্সট ক্লাস অনওয়ার্ড, মানে ক্লাসের আগেই তোমাদের কপি যা আছে সব চলে যাবে। ঠিক আছে, আর আমি একটা জিনিস লিখতে দেব, সেটা কিন্তু কালকে নয়, পরশু দিন আমাকে সাবমিট করবে। আমি যে রিপোর্টটা এখন লিখতে দেবো সেটা পরশু দিন সাবমিট করবে, আমি লিখেও দেবো সেটা গ্রুপে। এবার বলো কি বলছো, পৌলমী, অঙ্কিতা, কি বলছো? বলো। হ্যাঁ, আমি ওই পিডিএফ দেখছিলাম যে এবারে যে ক্লাসরুমে যে মার্কসটা দিয়েছিল, কিছু কিছু স্টুডেন্ট 40ও ক্রস খাতা কি কি কোয়ালিটি থাকে স্যার, ওরকম নাম্বার আর কি কিচ্ছু কোয়ালিটি নেই, আমি একদম বলে দিচ্ছি, নো কোয়ালিটি। আমি মানে আমি সব কিছু তো খুলে বলতে পারছি না। নিশ্চয়ই তোমরা যারা নেট ফলো করো দেখো আমি কোথায় থাকি, বা যারা থাকি সেটা সব কিছু তো বলা যায় না, দেখো তোমরা নিশ্চয়ই। তার মানে এরা যে আমাদের কতটা ক্লোজ সেটা আশা করি বোঝাতে পারছি। ওই কারণেই বলছি কোনো কোয়ালিটি নেই, একদম বাংলা কথায় বলছি, যেটা চাওয়া হয়েছে সেটা ঠিকঠাকভাবে প্রডিউস করতে হবে। মানে ওই 6টা টাইমের ভেতরে শেষ করা মানে কি দায় সারা করে শেষ করা নয়, ঠিকঠাকভাবে। আমার 3টে প্যারাগ্রাফ মেনটেন হয়েছে, পরীক্ষক দেখলো না ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে যা চেয়েছে তাই আছে, পরে ইলাবোরেশন আছে, লাস্টের লেখাটা বেশ হোপফুল একটা জায়গায় শেষ করেছে, ফাইন, নো ইস্যু। নাম্বার দিতে কারোর বাঁধবে না, একদম পরিষ্কার বলে দিলাম। ঠিক আছে, 80% 85% তোলাটা কোনো ফ্যাক্টর না। প্রবলেম কেন হয় আমি বলি, আজকে যদি পড়াশুনোটা সোজা কথায় এরকম পড়াশুনো হতো যেটা নেট বেসড পড়াশুনো নয়, পড়াশোনাটা আমরা বই দেখে করছি, তাহলে না সমস্যা হতো না। ইন্টারনেট একটা কার্স হতো, সেটা যেমন মানুষকে অনেক কিছু দিচ্ছে তেমন অনেক কিছু নিয়েও নিচ্ছে। এত মিস ইনফরমেশন, এত অত্যুক্তি যাকে বলে, এর জন্য এই প্রবলেমটা হয়। মানে আমরা লেখার আগেই এত ভয় পেয়ে থাকি, লিখবো কি, আমার বিশ্বাসই হয়ে যায় যে বাবা এই জিনিসটা আমার নয়। ব্যাপারটা যে একদমই তা নয়, শুধুমাত্র হার্ডওয়ার্ক আর 1% বুদ্ধি, 99% হার্ডওয়ার্ক, এইটুকু যদি কেউ মেনটেন করে ক্লিয়ার হয়ে যাবে। তুমি আমাকে বলো তো সোজা কথায়, আজকে ধরো কথা বলছি, তোমাকে আমি অপরাজিতা বিল নিয়ে লিখতে দিলাম,
আমি অপরাজিতা বিলের হয়তো স্বাভাবিক ব্যাপার, আমি তোমাদের করিয়ে দেবো, দেখতেই পাবে, ইস্যু তোমাদের কাছে থাকবে। ডেটাতে কারোর কোনো বদল হবে? এক্স ওয়াই জেড যেই পরীক্ষা দিক সবার ডেটা তো একই থাকবে। তাহলে কেউ মানে 1.5 পাচ্ছে, আবার কেউ সেখানেই পেয়ে যাচ্ছে 8। কি করে হয়? তার কারণ হচ্ছে এই যে সে লিখলো, লেখার ট্রিটমেন্টে সে কি একেবারে মানে কি বলবো, সে প্রফেশনাল রিপোর্টার? পেপারে যেভাবে লেখে সে কি রিপোর্টার? তা তো নয়। সে শুধু পয়েন্টসগুলো মেনটেন করেছে, যা যা লেখার দরকার। নারী নিরাপত্তার কথা লিখেছে, এটা যে অভয়াকাণ্ডের প্রেক্ষিতে এই রুলটা হয়েছিল সেটা লেখা হয়েছে। এবার ধরো সমস্ত কিছুর মধ্যে যে জাস্ট একটু টাচ এনে দিতে পারলো যে বিচার অধরা থাকলেও এই যে উদ্যোগ ফার্দার যাতে আর কোনো ঘটনা না ঘটে তার জন্য যে এই রুল উদ্যোগটা নেওয়া হলো, এটা প্রশংসনীয় এবং ভবিষ্যতে আমাদের মানে আওয়ার ফিউচার সিস্টার্স অ্যান্ড মাদার্স যারা সোসাইটিকে অ্যাকচুয়ালি সার্ভ করে, যাদের হাতে সোসাইটি ক্রেডলড হয়, ঠিক আছে, নার্চার্ড হয়, ঠিক আছে, তাদেরকে রক্ষা করবে বলে শেষ করলো রিপোর্টটা। এবার তুমি বলো, তুমি থাকলে তাকে কত নাম্বার দিতে? রিপোর্টের টপ টু বটম 1, লাস্ট টুকু লাইনে সে খেলে দিল, ব্যাস কাজ হয়ে গেল। আমি এই জায়গাটা হিট করার কথা বলছি, এইটা হিট করো দেখবে শেষ, ঠিক আছে? ওই জন্য দেখবে খুব লুক্রেটিভ লাস্ট লাইনগুলো খুব সুন্দর করে রাখি আমি, ঠিক আছে? ভেতরের জায়গাটা এটা, লাস্ট লাইন এরকম একটা জায়গা ছাকলো, ব্যাস শেষ, ঠিক আছে? প্রত্যেকটা রিপোর্ট, সেটা ট্র্যাডিশনাল রিপোর্ট হোক আর দেখবে কারেন্ট রিপোর্ট হোক, আমার লাস্ট লাইনটাই কিন্তু গেম চেঞ্জার। ওইটুকুকে আর মুখস্থ করে ফেলে, লিখে লিখে দিয়ে দেবে, কাজ শেষ, ভালো নাম্বার আসবে। হ্যাঁ, ওখানে একদম ইন্ট্রোডাকশনের থেকেও আমি কনক্লুশনটা আরো বেশি জোর দেব, আরো বেশি জোর দেব, ঠিক আছে? আচ্ছা ফাইন, এটা রইলো। আবার আমরা মঙ্গলবার বসছি, টাইম ফিক্স 8:30। ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে থাকো, প্রবলেম হলে জানাও। অবশ্যই মঙ্গলবারের আগে বিষয়টা রাখছি, তোমাদের যা লেখা আছে সেই লেখার চেকিং কপিটা থাকবে, আর যেটা লিখতে দেব যে রিপোর্টটা সেটা কিন্তু পরশু দিন আমাকে দেবে, তার আগে নয়, ঠিক আছে? ওকে, বলো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। মানে ধরো আমি ট্রান্সলেট করতে যাচ্ছি, একটা পার্টিকুলার এক্সপ্রেশনে এসে আটকে যাচ্ছে, আমি হয়তো সরাসরি উত্তরটা লিখে দেবো না, কিন্তু আমি তোমাকে ক্লু দিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে, হুম, শুধু লেখা, শুধু লিখে মুখস্থ করা, আর কিছু করার নেই। হার্ড ফ্যাক্ট বলতে হয়তো অনেকের বাঁধবে, কিন্তু আমি পরিষ্কার বলে দিই, মেরিট পেরিট গুলি মারো, ওসব নেই। হ্যাঁ, ভুল হলে চলবে না, আমি বারবার বলছি, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক চলবে না, সেটা হলেই শেষ, যত ভালোই লেখা হোক। ভুলে যাও, 90,000-এর কাছাকাছি পাস করিয়েছে, এটা হবেই তো। জায়গাটাকে আমাকে পুরনো কথা ভেবে লাভ নেই, নো পোস্টমর্টেম, আমার হাতে সুযোগ এসছে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক না, লড়াই লড়াই, তোমাকে ঝাঁপাতে হবে, ব্যাস, আর কিছু জানা নেই, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, চলো, গুড নাইট। হ্যাঁ, এক্ষুনি দিয়ে দিচ্ছি পিডিএফ, ঠিক আছে? না, 9টার আগে না, 9টাতেই, আজকে যেহেতু আমার ক্লাস আছে এরপরে, আমি ওই জন্য একটু তাড়াতাড়ি করলাম, ঠিক আছে? ওকে, গ্রুপে, অদিতি গ্রুপে পাঠাবে।
কিটা কি কি বললে কি পাঠাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে গ্রুপে গ্রুপে, হ্যাঁ গ্রুপে গ্রুপে। ওকে ওকে, Thank you, sir. গুড নাইট, গুড নাইট এভরিবডি।